সাজানো গোছানো সুখে ভরা একটা আদর্শ পরিবার। স্বামীর নাম করা উকিল, ফুটফুটে 2 সন্তান, আর একজন নিবেদিত প্রাণ স্ত্রী তারু। তারুর একটাই পরিচয়, সে নাম করা উকিল গুনার স্ত্রী, আর এই পরিচয়টাই তারুর গর্ব। কিন্তু এক রাতেই সেই পরিচয় আর গর্ব ভেঙে খান খান হয়ে যায়। গুনাকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়। মিডিয়া আর ক্যামেরার ভিড়, প্রতিবেশীদের কৌতূহল, স্বামীর বিশ্বাসঘাতকতা আর সমাজের তীক্ষ্ণ দৃষ্টি। তারুর এই সুখের সংসার ভাঙার জন্য সবাই যেন উঠে পড়ে লেগেছে। যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয়, সেখানে তারু থেমে থাকেনি। প্রাক্তন আইনজীবী হিসাবে বছর 15 আগেই যে পেশা ছেড়ে দিয়েছিল, নিজের মর্যাদা, সন্তানদের ভবিষ্যৎ আর একটা সত্যি খুঁজে পাওয়ার জন্য সে আবারও আদালতের কাঠগড়ায় ফিরে আসে। কিন্তু এটা শুধু একটা কেস জেতার গল্প নয়, এটা এক নারীর নিজের পরিচয় আর অস্তিত্ব খুঁজে পাওয়ার গল্প, যেখানে প্রতিটা রায় তার অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ, প্রতিটা মামলা এক একটা মানসিক ধাক্কা, আর প্রতিটা সফলতা সমাজের মুখের উপর ছুঁড়ে মারা তীব্র এক জবাব। তবে তারও ঠিক জানে না যে স্বামীর জন্য সে পুরো দুনিয়ার সাথে লড়াই করছে, সেই স্বামী কি সত্যিই নির্দোষ, নাকি তার স্বামী নিজেকে নির্দোষ প্রমাণ করতে তারুকেই ব্যবহার করছে। এমনই কোর্ট রুম ড্রামা, অবাক করা সব টুইস্ট, খুব কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আর ফ্যামিলি ড্রামা থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ গুড ওয়াইফ। গুনা পেশায় অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, আর তারও একসময় ওকালতি প্র্যাকটিস করলেও তার এখন একটাই পরিচয় যে সে গুনার স্ত্রী এবং তার ফুটফুটে 2 সন্তানের মা। আজ এই সুন্দর কাপলের বিয়ের 16 বছর পূর্তি। তাদের 2 ছেলে মেয়ে বাবা আর মাকে সারপ্রাইজ দিয়ে তাদের জন্য কোর্টের শেপের একটা কেক নিয়ে আসে। তাদের ক্লোজ ফ্রেন্ড জোসেফ বলে একদিন কোর্টের সামনেই গুনা তারুকে প্রপোজ করেছিল। এভাবে হাসি খুশি এই কাপল একসাথে কেক কাটে। পার্টির সবাই তাদেরকে দেখে অনেক খুশি। হঠাৎ পার্টির কিছু লোকের ফোনে নোটিফিকেশন আসে। নোটিফিকেশনটা ওপেন করতেই সবাই শকড হয়ে যায়। জোসেফ তাড়াতাড়ি গুনাকে ডেকে সেটা দেখায়, আর সীমা তারুকে ডেকে তার ফোনে একটা ভিডিও দেখায়, যেখানে ভেল পান্ডিয়ান নামের এক লোক তার চ্যানেলে বলছে অ্যাডভোকেট জেনারেলের দুষ্টুমির একটা ভিডিও পাবলিশ হয়েছে। ড্রাগ মাফিয়া কিং মেদ মহারাজের কেস লড়ার বদলে তিনি তার থেকে এক মেয়ে আর কিছু ক্যাশ চেয়েছিলেন। ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে প্রাণপ্রিয় স্বামীকে অন্য এক মেয়ের সাথে দেখে তারু তো পুরো দুনিয়ায় থমকে যায়। সীমা বলে নিজেকে সামলাও তারু। এই ভিডিও দেখে গুনা রেগে গেলে জোসেফ বলে সবাই দেখছে, নিজেকে সামলা। তারুর হঠাৎ তার ছেলে আর মেয়ের কথা মনে পড়তেই তাদেরকে খুঁজতে আসে। গুনা রেগে তার টেকনিক্যাল টিমকে কল দিয়ে বলে ভিডিও এখনই সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দাও। তারু প্রচন্ড রেগে রিতেশ আর ঋতুকে টেনে নিয়ে যেতে গেলে তাদের দাদি এসে জিজ্ঞেস করে হঠাৎ এমন কেন করছো। তারু বলে নিজের ছেলেকে গিয়ে আগে জিজ্ঞেস করুন। তারু 2 ছেলে মেয়েকে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ধীরে ধীরে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেলে গুনা চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। তারু তখনও নিজেকে রুমে বন্দি করে কান্না করেই যাচ্ছে। সে ঠিক বুঝে উঠতে পারছে না 16 বছরের যে সংসার বিশ্বাসের উপরে টিকে ছিল, সেই বিশ্বাসে হঠাৎ কখন ঘুণ পোকা ধরলো। বাসার সবাই এভাবেই না ঘুমিয়ে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে রাত পার করে দেয়। সকালে গুনা জোসেফের সাথে কোর্টে এসে রেজিগনেশন লেটার দিয়ে দেয়। কোর্ট থেকে বের হওয়ার সময় তার সাথে দেখা হয় সিনিয়র অ্যাডভোকেট থিল্লাইয়ের সাথে। থিল্লাই বলে মানুষ যখন অনেক উঁচুতে উঠে যায় তখন তার কোনো বন্ধুকে দরকার হয়। তুমি তো সেই বন্ধুর মতো ভাইকেই জেলে পাঠিয়ে দিয়েছো। এখন দেখো তোমার কর্মফল তোমার কাছেই ফিরে এসেছে। গুনা রেগে তাকে মারতে গেলেই জোসেফ তাকে কোনো রকমের সামলে বাইরে নিয়ে আসলে মিডিয়া তাকে ঘিরে ধরে। গুনা বলে আমার ন্যায়ের উপর বিশ্বাস আছে। আমি জানি খুব জলদি আমার উপর লাগানো মিথ্যা অপবাদগুলো কোর্টে মিথ্যা প্রমাণিত হবে। বাসায় এসে গুনা বিধ্বস্ত তারুর কাছে এসে বলে আমি জানি না তোমাকে এখন কি বলবো, তবে ওয়াদা করছি সব ঠিক করে দিব। তারুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তারু জিজ্ঞেস করে নিশ্চয়ই বলবে এগুলো এআই দিয়ে বানানো, তবে আমার মন তোমাকে বিশ্বাস করবে না। গুনা অনুরোধ করে বলে দয়া করে আমাকে বিশ্বাস করো, কেউ আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। এই ভিডিওতে আমাকে দেখালেও আমি ওখানে ছিলাম না। আমার সম্পর্ক শুধুই তোমার সাথে। গুনা তারুকে বোঝাতে তার কাঁধে হাত রাখতেই তারু তীব্র ঘৃণা আর রাগে গুনাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে বলে আমাকে ভুলেও স্পর্শ করবে না। আমার তো এখন নিজেকে
থেকেই ঘৃণা হচ্ছে। জোসেফ হঠাৎ বাসায় এসে চিৎকার করে গুনাকে ডাকে। গুনা নিচে আসতে দেখে পুলিশ এসেছে। গুনা রেগে বলে, এসব কি? জোসেফ বলে, চিন্তা করিস না, আমি সব সামলে নিব। বাসায় পুলিশ দেখে ঋতু ভয়ে মাকে জড়িয়ে ধরে। গুনা বের হতেই দেখে সামনে মিডিয়া ভিড় জমিয়েছে, তাই হাত বাড়িয়ে তারুকে ডাকে। তারু অনেকটা বাধ্য স্ত্রীর মতো ধীরে ধীরে এসে গুনার হাত ধরলে গুনা তাকে নিয়ে মিডিয়ার সামনে আসে। মানে দুনিয়াকে দেখাতে তো হবে যে তার স্ত্রী তার সাথেই আছে। কেটে যায় 3টা মাস। তারু তার বাচ্চাদেরকে নিয়ে নতুন বাসায় এসেছে। গুনার মা এসে বলে, আমার ছেলে কঠোর পরিশ্রম করে যা কামিয়েছিল ওরা সেগুলো ঘুষের টাকায় বানানো বলে সব ছিনিয়ে নিয়েছে। তোমাকে কতবার বললাম আমার বাসায় থাকো, কিন্তু তুমি তো তোমার জেদ নিয়েই আছো। তারু বলে, চিন্তা করবেন না, গুনা একবার নির্দোষ প্রমাণিত হলে সব ফিরে পাবো। তারু তার ছেলে মেয়ের খরচ চালানোর জন্য কোনো এক ল ফার্মে চাকরির খোঁজে বের হয়, কিন্তু সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরে আসে। আসলে তারুকে কেউ চাকরি দিয়ে রিস্ক নিতে চায় না। তারু মন খারাপ করে গাড়িতে আসতেই দেখে তার বন্ধু দীপক তাকে মেসেজ দিয়ে বলেছে, ঠিক আছো কিনা খোঁজ নিতে মেসেজ দিলাম, কোনো সাহায্য লাগলে বিনা দ্বিধায় বলতে পারো। তারুর সাথে সাথেই দীপককে কল দেয়। আসলে দীপক ALH ল ফার্মের মালিক। তারু সরাসরি জিজ্ঞেস করে, তোমার ফার্মের কোনো জব থাকলে বলো, আসলে আমার সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তাই এখন চাকরির খুব দরকার। দীপক বলে, আমার পার্টনারের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। আর কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই তারু ধন্যবাদ দিয়ে কল কেটে দেয়। পরের দিন সকালে দীপক তারুকে কল দিয়ে বলে, আমার ফার্মে জুনিয়র অ্যাসোসিয়েটের পদ ফাঁকা আছে, তোমার সমস্যা না থাকলে কাল সকাল 10টায় এসে জয়েন করতে পারো। তারু দীপককে অনেকগুলো ধন্যবাদ দিয়ে কল কেটে দেয়। খুশিতে ছুটে এসে তার শাশুড়িকে জানাতেই সে বলে, তুমি গুনাকে এই কথা বলবে তো? তারু বলে, হ্যাঁ বলবো। রাতে তার উকিল গাউন পরে বেশ আত্মবিশ্বাস নিয়ে নিজেকে আয়নায় দেখে। প্রায় 15 বছর পর সে নিজেকে এই ড্রেসে দেখছে। হঠাৎ তার পুরনো কথা মনে পড়ে যায়। গুনা আর সে কতই না হ্যাপি কাপল ছিল। সাথে সাথেই গুনার অন্য মেয়ের সাথে সেই ভিডিওর কথা মনে পড়তেই তারও অসহায়ের মতো কান্না করতে থাকে। খুব কাছের কেউ এভাবে বিশ্বাস ভাঙলে সবচেয়ে বড় আঘাতটা আসলে সেই নির্দোষ ব্যক্তিটাই পায়। পরের দিন সকালে তারু তাড়াহুড়ায় ALH অফিসের মিটিং রুমে আসে দেখে লাবণ্যা আর দীপক সবাইকে ভিন্ন ভিন্ন কেসের দায়িত্ব দিচ্ছে। দীপক সবার সাথে তারুকে পরিচয় করিয়ে দিলে লাবণ্যা বলে, তুমি আমার সাথে প্রবনো কেস সামলাবে। প্রবনো আসলে সেসব কেসকে বলা হয় যেসব কেসে উকিলকে তার ক্লায়েন্ট কোনো ফি দিতে পারে না। উকিল মানবতার খাতিরে তার কেস লড়ে। মিটিং শেষে দীপক তারুকে তার ডেস্ক দেখিয়ে বলে, এখনো একই রকমের আছো, কতবার কল করেছি কখনো রেসপন্স করনি, একই শহরে থাকার পরও আমরা কখনো দেখা করিনি, আজব তাই না? তারও কিছুই বলে না। তবে অপর পাশের টেবিল থেকে উমা তাদের দিকে নজর রাখছে। দীপক চলে যেতেই উমা একটা ল্যাপটপ দিয়ে বলে, এতে আমাদের ফার্ম এখন কোন কোন কেস নিয়ে কাজ করছে তার সব বিস্তারিত আছে, আর ম্যাডাম তোমাকে এখনই রেখেছে। বলেই বেশ ভাব নিয়ে চলে যায়। আসলে উমারের স্বভাবটাই এমন, সবসময় তেরা কথা বলে। তারও লাবণ্যার কাছে আসলে লাবণ্যা বলে, ওকালতি তো সবসময় প্র্যাকটিস করতে হয়, তাহলে তুমি 15 বছর ধরে কি করছিলে? তারও বলে, আসলে আমি নিজের ইচ্ছায় পরিবারকে সময় দিতে প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলাম। লাবণ্যা বলে, দীপক হয়তো তোমাকে বলেনি, তবে তুমি আর উমার একই পোস্টের জন্য লড়াই করছো। 6 মাস তোমাদের পারফরমেন্স দেখা হবে, এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তোমাদের মাঝে কে পার্মানেন্ট হবে। এদিকে স্কুলে সবাই ঋতু আর রিতেশের সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে। কিছুক্ষণ পর তারু লাবণ্যার সাথে গাড়িতে করে যাওয়ার সময় বলে, যেই মেয়েটার কেসে তুমি আমাকে সাহায্য করছো সেই মেয়েটা এখনো নাবালিক, তার সৎ বাবা জোর করে তার ফার্টিলিটি এগ ব্যবহার করার চেষ্টা করেছে। তারু বলে, এই কেস নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হয়েছিল, এমনকি 4টা ফার্টিলিটি সেন্টার এই কেসের জন্য বন্ধ হয়ে গেছে। এমনকি ওই নাম করা গুজব ছড়ানো সাংবাদিক ভেল পান্ডিয়ানও অ্যারেস্ট হয়েছে। আমার স্বামী যখন গ্রেফতার হয়েছিল তখন এই ভেল পান্ডিয়ান আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল। লাবণ্যা বলে, আজ হাইকোর্টে আমার একটা গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং আছে, তাই আমি তোমাকে পক্সো কেসের জন্য স্পেশাল সেশন কোর্টে নামিয়ে দিব। তুমি শুধু বিচারকের সাথে কথা বলে কেসের পাস ওভার নিয়ে 3.5টা স্লট চাইবে, এর মধ্যেই আমি পৌঁছে যাব। তারও বেশ ঘাবড়ে বলে, আমি? লাবণ্যা চুপ করে থাকে। তারুকে কোর্টের সামনে নামিয়ে দিয়ে লাবণ্যা তাদের ফার্মের কোর্ট ক্লার্ককে সব বুঝিয়ে চলে যায়। গণেশ তারুকে কেস ফাইল দিলে তারু বলে, এখানে তো শুধু কেসের নম্বর দেওয়া। গণেশ বলে, এটাই আপনার হয়ে যাবে, বাকি কেস ম্যাডাম দেখবে, বলেই চলে যায়। তখনই ALH ফার্মের ইনভেস্টিগেটর স্নেহা এসে বলে, লোকটার ভাব দেখে মনে হয় সেই যেন এই ফার্মের মালিক। স্নেহা পাশের মেয়েটাকে টাকা দিয়ে বলে, অটো নিয়ে চলে যাও, আমি পরে কল দিব। মেয়েটা তাকে ম্যাম বলে চলে যায়। স্নেহা বলে,
বলে কেসের ভিকটিম ভেতরে আছে, তুমি গিয়ে তার সাথে কথা বলো, বাকি বিস্তারিত আমি তোমাকে দিয়ে দিব। ভেতরে আসলে মেয়েটা জানায় তার নাম আধিয়া, কেসের জন্য তার নাম মাইনর এ। তারও বলে আমি আগে তোমার কেসের বিস্তারিত শুনে আসি, তারপর তোমার কাছে আসবো। স্নেহা বলে নাবালিক আধিয়া মোট 8 বার তার ফার্টাইল এগ ডোনেট করেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার বাবা মা তাকে দিয়ে জোর করে এসব করিয়েছে। মেয়েটা এত অত্যাচার সহ্য করতে না পেরে কোর্টের সাহায্য নেয়। ভিএল পান্ডিয়ান ওই 4টা বন্ধ হয়ে যাওয়া ফার্টিলিটি সেন্টারের একটা সেন্টার থেকে টাকা নিয়ে আধিয়ার নামে মিথ্যা ভিডিও বানিয়ে ভাইরাল করেছে, ফলে পুলিশ তাকে গ্রেফতার করে। আপাতত সে বেলের জন্য অ্যাপ্লাই করেছে। আসলে বহু বছর আগে আমি তোমার স্বামীর ফার্মে তার জুনিয়র হিসেবে কাজ করেছিলাম। হঠাৎ ছোট এক ভুলের জন্য আমাকে কোনো নোটিশ না দিয়েই বের করে দেয়। তবে ব্যাপার না, এখন আর সব মনে নেই। আর হ্যাঁ, তুমি ভিএল পান্ডিয়ানের ভিডিওটা কিন্তু দেখে নিবে, তাহলে কেস লড়তে সুবিধা হবে। তারও ভিডিও ওপেন করতে দেখে শয়তান ভিএল পান্ডিয়ান, যে পেশায় অ্যাডভোকেট জার্নালিস্ট, আধিয়ার নামেই সব উল্টাপাল্টা বলছে। আধিয়া ছবি দেখিয়ে বলে এই মেয়ে তার বয়স 23 দেখিয়ে ফার্টিলিটি সেন্টারে এগ ডোনেট করেছে। আসলে তার সাথে 19 বছর বয়সের অরুণের সম্পর্ক আছে। এই অরুণকেই রূপার ব্রেসলেট গিফট করার জন্যই সে কাজ করেছে। আর এরপর সবাইকে ফাঁসাতে ক্যামেরার সামনে এসে নেকা কান্না করছে। এমন মেয়েকে তো অ্যারেস্ট করা উচিত। কেসের শুনানি শুরু হয়ে গেলে তারও এত বছর পর কোর্টে এসে বেশ ঘাবড়ে বলে আসলে কাউন্সিল এই কেসের পাস ওভার চেয়েছে, কারণ আজ হাইকোর্টে তার জরুরি শুনানি আছে। বিচারক রেগে বলে আপনার কি মনে হয় আমি এখানে টাইম পাস করছি? আপনার কোনো আর্গুমেন্ট না থাকলে আমি শুধু এক পক্ষের কথা শুনে বেল দিয়ে দিব। পেছনে দাঁড়িয়ে পান্ডিয়ান তো বিজয়ের হাসি হাসছে। তারও বেশ ঘাবড়ে যায়, সে কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ কি যেন মনে পড়ায় বলে আরোপীর উপরে 23/2 এর ধারা পড়বে, কারণ 23/2 এর ধারায় বলা হয়েছে নাবালিক কোনো ভিকটিমের পরিচয় মিডিয়ায় কখনো প্রকাশ করা যাবে না, যেমন নাম, ছবি, স্কুল বা বাসার ঠিকানা। তারও কথা শেষ হওয়ার আগেই পান্ডিয়ানের উকিল বলে আমার ক্লায়েন্ট যে তথ্য দিয়েছে তার সব তথ্য একদম সত্য, আর সেটা কোর্টে আমি প্রমাণ করব। তারও বলে যেখানে মেয়েটার পরিবার তার সাথে এত জঘন্য কাজ করেছে, তাকে সাহায্য না করে বদলে কেউ যদি তার নামে গুজব রটায় তাহলে সে অবশ্যই অন্যায় করেছে। আমি ভিএল পান্ডিয়ানের উপরে 228 এ, সিআরপিসি ধারা 327/2, নাবালিকের ন্যায়ের অধিকারের সেকশন 74 এবং তার সাথে পক্সো সেকশন 23 আরোপ করতে চাই। এত ধারার নাম শুনে পান্ডিয়ানের উকিলের তো মাথায় ঘুরে যায়। তারও বলে কোর্টের এটা মনে রাখা উচিত পক্সো কেসের একমাত্র উদ্দেশ্য হলো নাবালিকের পরিচয় এবং গোপনীয়তা রক্ষা করা। আরোপি শুধু ভিকটিমের পরিচয় জানিয়েই অপরাধ করেনি, বরং যেই ফার্টিলিটি সেন্টারগুলো দোষী তাদের থেকে ঘুষও নিয়েছে। এমন লোককে জামিন দেওয়া হলে সে কেসের প্রমাণ নষ্ট করতে পারে এবং আমার ক্লায়েন্ট এর ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। পান্ডিয়ানের উকিল বলে পক্সো কেসে জামিন তো পাওয়া যেতেই পারে। বিচারক বিরক্ত হয়ে বলে না, পক্সো ধারায় এমন কোনো কথা লেখা নেই, তাই আরোপির বেল রিজেক্ট করা হলো। প্রথম কেসেই এভাবে জিতে তারও তার হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। তবে লাভানিয়া এসবে একটুও খুশি না। দীপক বলে তারও অনেক স্মার্ট লয়ার, তাই তাকে আমাদের ফার্মে প্রয়োজন। আর বিচারক যদি তাকে পাস ওভার না দেয় তাহলে কেস লড়া ছাড়া তার আর কি বা করার ছিল। লাভানিয়া রেগে বলে ওকে কি আমাদের ফার্মে প্রয়োজন, নাকি ও তোমার এক্স লাভার তাই ওকে এতটা মাথায় চড়াচ্ছ? তারও খুশি মনে বাসায় ফিরতেই শোনে তার ছেলে কার সাথে যেন চিৎকার করতে করতে গালি দিয়ে কথা বলছে। তারও রেগে তার হেডফোন কেড়ে নিয়ে বলে এসব ভাষা তোকে কে শিখিয়েছে? রিতেশ রেগে বলে বাবার ওই ভিডিও দেখে বাবাকে এমন ভাবে প্রশ্ন করেছিলে, সারা ইন্টারনেটে সব ছড়িয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে এখন এসব নিয়ে কথা শোনাচ্ছে, সবাই আমাকে পচা নজরে দেখে। শুধুমাত্র ঋতুর জন্য আমি কিছুই বলি না। এমন লোকের সন্তান হয়ে তো আমার নিজেই লজ্জা করছে। তারও রেগে তাকে চড় মারতে গিয়েও নিজেকে আটকে রেগে রুম থেকে বের হয়ে যায়। তার স্বামীর পাপের সাজা শুধু সে একা না, বরং পুরো পরিবার ভুগছে। পরের দিন তারু গুনার সাথে দেখা করতে আসলে তাকে পরিবারের সবার ছবি দেখায়। গুনা বলে তুমি নাবালিক ওই মেয়ের কেস নিয়েছো তাই না? এতে ওই ফার্টিলিটি সেন্টারের হাত আছে, বড় বড় লোক এর সাথে জড়িত, তাই সাবধান থেকো। তুমি এখনো রেগে আছো তাই না? চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। তারও রেগে জিজ্ঞেস করে তোমার জন্য আমাকে, আমার ছেলে মেয়েকে মানুষ অন্য নজরে দেখে। আমাদের সবার জীবন একদম জাহান্নাম বানিয়ে দিয়েছো, কি ঠিক করবে তুমি? গুনা বলে তুমি জানো না আমি কত বড় বিপদে আছি। আসলে স্টেটের 2 মিনিস্টারকে আমি বাঁচিয়েছিলাম, তাই ওদের শত্রুরা আমাকে এভাবে ফাঁসিয়েছে। জেলের মধ্যেই যখন তখন কোনো কয়েদিকে দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। তুমি বাইরে মিডিয়ার সামনে চোখের 2 ফোঁটা পানি ফেলে বলবে তোমার স্বামীর জান হুমকিতে
হুমকিতে আছে, সাথে সাথেই আমি পাবলিক সিম্প্যাথি পাবো। গুনার এমন কথা শুনে তারু রেগে সেখান থেকে বের হয়ে যায়। গাড়িতে ঋতুর স্কুল থেকে প্রিন্সিপাল কল দিয়ে বলে, আপনি এখনই এসে আপনার মেয়েকে নিয়ে যান। সে ছাদে উঠে দেওয়ালের কোনায় বসেছিল। এসব ব্যবহার আমরা একদম সহ্য করব না। প্রিন্সিপাল কল কাটতেই দীপক কল দিয়ে বলে, 5টার মধ্যে তুমি অফিসে না আসলে লাভানিয়াকে আমি সামলাতে পারবো না। তারুর মাথা যেন ব্লাস্ট হয়ে যাবে। একদিকে মেয়ে, একদিকে ছেলের বাবার প্রতি ঘৃণা, আর একদিকে অফিস, তো অপরদিকে তার ছেলে মেয়ের বাবার জীবন হুমকিতে আছে। সে কি করবে, কাকে সামলাবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই রাগে আর কষ্টে চিৎকার করতে থাকে। তারুণিকা দ্রুত ঋতুর স্কুলে আসলে প্রিন্সিপাল প্রচুর রেগে বলে, আমাদের স্কুলেরও একটা রেপুটেশন আছে, এটাই আমাদের তরফ থেকে শেষ ওয়ার্নিং। তারু বলে, এত বিখ্যাত স্কুল, তার সিকিউরিটি গার্ড তখন কি করছিল যে এত ছোট একটা মেয়ে ছাদে পৌঁছে গেল? আমি মানছি যে আমার মেয়ের ভুল আছে, কিন্তু এখানে সিকিউরিটি গার্ডের অবহেলা না থাকলে ঋতু ছাদে গেল কিভাবে? প্রিন্সিপাল কোনো উপায় না পেয়ে ঋতুকে বলে, তুমি একটা অ্যাপোলজি লেটার লিখবে যে তুমি আর এসব করবে না। গাড়িতে ঋতু তারুকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে, মা, অন্তত আমাকে এটা তো জিজ্ঞেস করো যে আমি এমন কেন করেছি। যেদিন থেকে বাবা জেলে গেছে স্কুলের কেউ আমার সাথে কথা বলে না। ক্লাসে একা থাকতে থাকতে আমার দম বন্ধ লাগছিল। ছাদে খোলা বাতাসে গিয়েছিলাম। কথা দিচ্ছি আর এমন করব না। তারু বলে, সব ঠিক হয়ে যাবে। বাসায় ফিরে তারু দীপককে ভয়েস মেসেজ দিয়ে বলে, এতক্ষণে হয়তো মিটিং শেষ হয়ে গেছে, আজকের জন্য সরি। দীপক বলে, আজকের মতো আমি ম্যানেজ করে নিয়েছি, তবে তোমাকে ব্যক্তিগত আর প্রফেশনাল লাইফ ম্যানেজ করতে শিখতে হবে। রাতে তারু জোসেফকে ফোনে জিজ্ঞেস করে, গুনা বলল যে সে নাকি জেলে সেফ না, এটা কি সত্যি? জোসেফ বলে, ও আসলেই ওখানে বিপদে আছে। আসলে গুনা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। তুমি যদি মিডিয়ার সামনে কান্না করে সিম্প্যাথি আদায় করতে পারো তাহলে গুনা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে। তারু রেগে বলে, গুনা আমার সাথে যা করেছে তা আমি এখনো ভুলতে পারিনি। জোসেফ বলে, তুমি আগে মাথা ঠান্ডা করো, এরপর কথা বলবো। পরের দিন সকালে মিটিং এ তারু রিতেশকে বারবার কল দিলে তারু বাইরে এসে রিতেশকে কল করতে রিতেশ বলে, গত রাতে বিঘ্নেশকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিঘ্নেশের স্কুলের একজন আমাকে খবরটা জানিয়েছে। তারও জিজ্ঞেস করে, বিঘ্নেশ তো থাইমাল রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে, তাই না? সব শুনে স্নেহা বলে, মাধাবরাম থানায় কমপ্লেইন ফাইল করা হয়েছে। বিঘ্নেশ এখন জুভিনাইল হোমে আছে। পুলিশ ম্যাজিস্ট্রেটকে ড্রাগ ডিলিং এ ইনফরমেশন দিয়েছে। থানায় যাওয়ার পথে তারু স্নেহাকে বলে, বিঘ্নেশ আমার ছেলে থেকে 2 থেকে 3 বছরের বড়। ওর মা সীমা আমার বেশ ভালো বান্ধবী। সীমাই আমাকে প্রথম গুনার ভিডিও দেখিয়েছিল। বিঘ্নেশ অনেক ভালো ছেলে। স্নেহা জিজ্ঞেস করে, সীমা যেহেতু চেন্নাইতেই থাকে তাহলে বিঘ্নেশকে হোস্টেলে কেন পাঠালো? তারও বলে, ওই স্কুলে সবাই টপার আর ওখানে হোস্টেলে থাকা বাধ্যতামূলক। স্নেহা বলে, এখন বুঝতে পারছি বাচ্চারা অল্প বয়সে কেন ড্রাগস নিতে শুরু করে। থানায় স্নেহা এসআই কে বলে, বিঘ্নেশের উকিল দাঁড়িয়ে আছে, আমাদেরকে ভেতরে যেতে দিন। এসআই হেসে বলে, আইডি কার্ড দেখিয়ে চুপচাপ ভেতরে যান। ভেতরে এক কনস্টেবল বিঘ্নেশকে বলে, সত্যি সত্যি বলে দাও তোমার সাপ্লাইয়ারকে। তারও সেখানে এসে বলে, আপনি ওর বাবা মাকে ছাড়াই জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, আপনি তো কোনো রুলসই ফলো করছেন না। চাইল্ড ওয়েলফেয়ার অফিসাররাই বা কোথায়? কনস্টেবল বিরক্ত হয়ে বলে, আপনি কে আর আপনাকে ভেতরে কে আসতে বললো? তারও তার আইডি কার্ড দেখিয়ে বলে, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে চাই। কনস্টেবল বাধ্য হয়ে চলে গেলে বিঘ্নেশ তারুকে দেখে কান্না করতে করতে বলে, আমাকে এখানে এটা বলে আনা হয়েছে আমার বাবা মা অসুস্থ, কিন্তু ম্যাজিস্ট্রেট বলেছে আমি নাকি ড্রাগস নেই, আমি তো কিছুই করিনি। তারু বলে, চিন্তা করো না, তবে তুমি সত্য বললে তবেই আমি তোমাকে সাহায্য করতে পারবো। বিঘ্নেশ বলে, কয়েকদিন আগে একটা ছেলে শর্মা খেয়ে মারা যায়। হোস্টেলের গার্ডরা এটাই সবাইকে বলে, কিন্তু সে আসলে হোস্টেলের র্যাগিং এর কারণে মারা গিয়েছিল। যে এসবের লিডার ছিল তার নাম সুশান্ত। সে ক্লাস 12-এ পড়ে, অনেক বড় মন্ত্রীর ভাতিজা। এমনকি ওরা সব প্রমাণ নষ্ট করে দিয়েছে যে ওই সুশান্ত এই কলেজে পড়তো। এরপর সুশান্তকে বিদেশে পাঠিয়ে দেয় আর আমাদেরকে বলা হয় যেন আমরা এসব নিয়ে মুখ না খুলি। তবে গৌতম আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আমি কমিশনার অফিসে একটা চিঠি পাঠাতে যাচ্ছিলাম। স্কুলের সবাই যখন বিষয়টা জানতে পারে তখন আমাকে বাবা আর মা অসুস্থ বলে এখানে নিয়ে আসে। তারও বলে, তোমার কিছুই হবে না, শুধু আমাকে বলো ওই চিঠিটা কোথায়। বিঘ্নেশ বলে, অফিস রুমেই আছে। তারও বলে, এই কথা আর কাউকে বলবে না। ঠিক তখনই সেখানে বিঘ্নেশের মা আর বাবা আসলে সীমা তারুকে বলে, আমরা আসলে চিকমাগলুর থেকে ফিরছিলাম, সেখানে সিগন্যাল ছিল না বলে তোমার কলটা রিসিভ করতে পারিনি, কিন্তু যখন জানতে পারলাম তুমি এখানে আছো তখন আমি কিছুটা নিশ্চিন্ত হয়ে গেছি। আমরা আমাদের
উকিলকে সব জানিয়ে দিয়েছি, বাকিটা সে সামলে নিবে। তারও চলে গেলে বিঘ্নেশের ফ্যামিলি অ্যাডভোকেট এসে বলে, তুমি কিছু না বললে আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। বিঘ্নেশ বলে, আমার যা বলার সেটা আমি তারও আন্টিকে বলে দিয়েছি। অ্যাডভোকেট বিঘ্নেশের বাবা মাকে বলে, বিঘ্নেশ এখন ড্রাগস কেসে ফেসে গেছে, আর ও কোনো কথা না বললে আমরা ওকে সাহায্য করতে পারবো না বলেই সেখান থেকে চলে যায়। তারও তখন সীমাকে ভয়েস মেসেজ দিয়ে বলে, আমি নতুন একটা লিড পেয়েছি আর কিছু বাচ্চার সাথে কথাও বলেছি, বিঘ্নেশকে আসলে ফাঁসানো হচ্ছে, তোমাকে সব প্রমাণ পাঠাচ্ছি, তোমার উকিলকে পাঠিয়ে দাও। বিঘ্নেশের বাবা বলে, আমাদের কাছে তারু ছাড়া আর কোনো উপায় নেই। সীমা তারুকে কল করে বলে, আমাদের কাছে কোনো উকিল নেই, তুমি কি আমাদের কেসটা নিবে? তারু বলে, চিন্তা করো না, আমি সব সামলে নিব। অফিসে লাভার নিয়ে তারুকে বলে, তুমি আমাদের ফার্মের জন্য নতুন কেস নিয়ে এসেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। তারু বলে, আমি ছেলেটাকে ব্যক্তিগতভাবে চিনি, তাই আমি চাই অন্য কেউ এই কেস নিক। লাভানিয়া বলে, তোমাকেই এই চ্যালেঞ্জ নিতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। উমার আর স্নেহা তোমাকে এই কেসে সাহায্য করবে। পরের দিন কোর্টে বিঘ্নেশ বলে, সেদিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম, হঠাৎ ওয়ার্ডেন এসে বলে, আমার বাবা আর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে আছে, আমি তাদের সাথে নামলে আমাকে থানায় নিয়ে চলে আসে, আমি আর কিছুই জানি না। বিপক্ষের উকিল ওয়ার্ডেন রাঘাবানকে ডেকে জিজ্ঞেস করে, আপনি ওই দিনকে কি দেখেছেন কোর্টকে বলুন। রাঘাবান বলে, সেকেন্ড স্টাডি আওয়ারের পরে আমি বিঘ্নেশকে লনে দেখতে পাই, সেখানে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে কোনো উত্তরই দিতে পারেনি। তখনই আমি তার হাতে একটা ড্রাগসের প্যাকেট পাই, সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। তারও রাঘাবানকে জিজ্ঞেস করে, আপনি বিঘ্নেশকে ঠিক কখন দেখেছিলেন? রাঘাবান বলে, রাত 9:15-তে। সেকেন্ড স্টাডি আওয়ার 9:30 শেষ হয়ে যায়। তারও বলে, বিঘ্নেশ তো পেটে ব্যথার কারণে তার রুমেই শুয়েছিল। রাঘাবান বলে, বিঘ্নেশ মিথ্যা বলছে। প্রসিকিউটর ইন্সপেক্টর কুমারকে জিজ্ঞেস করলে কুমার বলে, আমি স্কুল থেকে 9:15-তে কল পেতেই 9:30-টায় বিঘ্নেশকে অ্যারেস্ট করি, আসলে তখন আমি ওই এলাকায় ছিলাম বলে তাতেই চলে গিয়েছিলাম। প্রসিকিউটর বলে, আমরা সিসিটিভি ফুটেজ এভিডেন্স হিসাবে জমা দিয়েছি। তারও বলে, কেস ফাইলেই বলা ছিল স্কুলের সব ক্যামেরা ঠিকমতো কাজ করছে না, তাই আমরা এটাকে প্রমাণ হিসেবে মানতে পারবো না। প্রসিকিউটর এবার তারুকে উস্কাতে বলে, আমাদের ডিফেন্স লয়ারের হাজবেন্ড নিজেই ড্রাগ স্ক্যান্ডালের সাথে কানেক্টেড। তারু রেগে বলে, আপনি এই কেসের সাথে আমার ব্যক্তিগত জীবন জড়াতে পারবেন না। প্রসিকিউটর বলে, আপনার স্বামী বিঘ্নেশকে ব্যবহার করে ওই স্কুলে ড্রাগস ছড়িয়ে দিচ্ছিল, আমি তো এটাও বুঝতে পারছি না যে ডিফেন্স লয়ার হিসাবে আপনি এখানে কি করছেন। ম্যাজিস্ট্রেট একটা লেটার দিয়েছে যেখানে পরিষ্কার সব বলা আছে, তাই বিঘ্নেশকে দোষী প্রমাণ করার জন্য আমাদের বড় আর কোনো প্রমাণের দরকার নেই। বিচারক জানায়, সব প্রমাণ অনুযায়ী বিঘ্নেশ ড্রাগস সহ ধরা পড়েছে, তাই কোর্টের চোখে সে অপরাধী। এই জন্য কোর্ট বিঘ্নেশকে 3 বছরের জুভেনাইল জেলে পাঠিয়ে দিবে। চাইলে আপনি 7 দিনের মধ্যে আপিল করতে পারবেন। সাথে সাথেই পুলিশ বিঘ্নেশকে নিয়ে যায়। তারও তখনও শকের মধ্যে আছে। সীমা রেগে বলে, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম। তারও বলে, চিন্তা করো না, আইন আর আমার উপর ভরসা রাখো, আমরা আবার আপিল করে বিঘ্নেশকে ছাড়িয়ে আনবো। যতক্ষণ না ওকে নির্দোষ প্রমাণ করছি ততক্ষণ আমিও চুপ থাকবো না। পরের দিন সকালে উমার আর স্নেহা বিঘ্নেশের স্কুলে আসলে স্নেহা বলে, এদের দেখে মনে হচ্ছে এই 4 দেওয়ালের মধ্যেই এদের দুনিয়া। উমার বলে, এই বোর্ডিং স্কুল স্টুডেন্টদেরকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখে, তাই ওদের জন্য এমন ঘটনা চাপা দেওয়া খুবই সহজ। এরপর দুইজন আলাদা হয়ে সবাইকে প্রশ্ন করতে থাকে। উমার ক্লাস 11 এসে জিজ্ঞেস করে, বিঘ্নেশের কি হয়েছে, কিছু বলতে পারবে? সবাই কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্নেহা স্কুলের বাইরেও খোঁজ খবর নেয়। হঠাৎ ফুড কোর্টের গায়ে সিসিটিভি ক্যামেরা দেখে, যেটা দিয়ে সরাসরি স্কুলের গেট দেখা যায়। অফিসে এসে উমার আফসোস করে বলে, তারুর মতো এত বড় বড় লোকদের সাথে লিঙ্ক থাকলে আমরাও বড় বড় কেস আনতে পারতাম। স্নেহা বলে, এসব না ভেবে কাজে মন দাও। তারু অফিসে এসে স্নেহাকে নিয়ে সোজা বিঘ্নেশের স্কুলে আসে। সবার চোখের আড়ালে তারা অফিস রুমে ঢুকে অনেক খোঁজাখুঁজির পরে বিঘ্নেশের চিঠি পেয়ে যায়। চিঠিটা লুকিয়ে দুজন অফিস থেকে বের হতেই যাবে, ঠিক তখনই দুইটা ছেলে চলে আসে। তারও কিছু বলার আগেই ছেলে দুটো বলে, আমরা জানি বিঘ্নেশ নির্দোষ। ছেলেগুলোর সাথে কথা বলে তারু আর স্নেহা হোস্টেলের বাইরে আসে। স্নেহা বলে, কি মনে হয় ওরা আমাদেরকে সাহায্য করবে? তারু বলে, আমার বিশ্বাস ওরা কথা রাখবে। তারু হঠাৎ লনের দিকে তাকাতেই থেমে যায়। তারু স্নেহাকে বলে, রাঘাবান বলেছিল সে হোস্টেলের নিচতলা থেকে বিঘ্নেশকে দেখেছে, তুমি গিয়ে ওর জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ো। স্নেহা রাঘাবানের জায়গায় দাঁড়ায় আর তারু বিঘ্নেশের জায়গায় দাঁড়াতেই হুট করেই স্প্রিংকেল চালু হয়ে যায়। আসলে এটা গাছে পানি দেওয়ার জন্য রাখা হয়েছে। তারু সাইডে আসতে দেখে ঘড়িতে ঠিক 9:15 বাজে। পরের দিন কোর্টে হঠাৎ একজন এসে তারুর পথ আটকে বলে, ওই ছেলে এখন আমাদের কোনো কাজের না, হোম মিনিস্টারের নজর আপনার উপরে, কেস উঠিয়ে না নিলে আপনার স্বামী আর কখনোই জেলের বাইরে আসতে পারবে না। তারু বলে, আপনি আমাকে এখন যা বললেন সেটা সাক্ষী হিসাবে বিচারকের সামনে বলুন, তাহলেই তো
হয়ে যাচ্ছে বলেই সেখান থেকে চলে যায়। হিয়ারিং শুরু করলে তারও বিচারককে বলে, আমি আজ কোর্টে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করব, তাই প্রথমেই রাঘাবানকে ডাকতে চাই। তারও রাঘাবানকে প্রথমেই সেই লন আর স্প্রিংকেল থেকে পানি বের হওয়া ছবি দেখিয়ে বলে, আপনি সেদিন বিঘ্নেশকে এখানেই ধরেছিলেন তাই না? রাঘাবান বলে, আমি ওকে ঠিক 9:15 ধরি আর পুলিশ সেখানে 15 মিনিটের মধ্যেই চলে আসে। তারও জিজ্ঞেস করে, পুলিশ আসা পর্যন্ত কি আপনি ওখানেই ছিলেন? রাঘাবান বলে, হ্যাঁ, না হলে তো সে পালিয়ে যেত। তারও এবার ইন্সপেক্টর কুমারকে জিজ্ঞেস করে, আপনি যখন সেখানে গিয়েছিলেন তখন কি বিঘ্নেশ আর রাঘাবানের শরীর ভেজা ছিল? এমনকি আপনিও কি ভিজে গিয়েছিলেন? কুমার বলে, না। ডিফেন্স উকিল রেগে বলে, এসবের সাথে কেসের কি সম্পর্ক? তারও বলে, সম্পর্ক আছে। রাত ঠিক 9:15 থেকে 9:45 পর্যন্ত লনের সেন্ট্রাল পাইপলাইন অটোমেটিক অন হয়ে যায়। তাহলে এই তিনজনের কাপড় ভেজা থাকার কথা ছিল। তেমনটা হয়নি, কারণ তারা আসলে বিঘ্নেশকে ঠিক 7:15 অ্যারেস্ট করে। 7:30 স্কুল গেট থেকে বের হয়। আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে। প্রসিকিউটর বলে, কিন্তু আগেই তো বলা হয়েছিল যে স্কুলের সব ক্যামেরা কাজ করছে না, আর স্কুল গেটের ফুটেজ কোর্টে সাবমিট করা আছে যেখানে পরিষ্কার টাইম দেখা যাচ্ছে 9:30। তারও বলে, আমার কাছে স্কুলের বাইরের ফুড কোর্টের ফুটেজ আছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বিঘ্নেশকে ঠিক 7:30টার সময় বের করা হয়েছে। ফুটেজ প্লে করা হলে সবাই হতবাক হয়ে যায়। তারও বলে, এছাড়াও আমাদের কাছে আই উইটনেস আছে। এবার সেই দুই ছেলে দাঁড়িয়ে বলে, আমরা স্টাডি আওয়ারে বিঘ্নেশকে না পেয়ে তার রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। তারও বলে, এর পেছনে অনেক বড় একটা কাহিনী আছে, তার উপরে হয়তো আর একটা কেস বানানো যাবে। বলেই সে বিঘ্নেশের চিঠিটা কোর্টে পেশ করে। বিচারক বলে, পুলিশ আর স্কুলের ব্যবহারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বিঘ্নেশকে বেকসুর খালাস করা হলো। বিঘ্নেশ খুশি হয়ে তারুকে ধন্যবাদ দেয়। এখন স্কুলেও সবাই রিতেশ আর ঋতুর সাথে মিশতে শুরু করেছে। তারু গুনার সাথে দেখা করতে আসলে গুনা বলে, আমার ভিডিও এখনো ওর কাছে আছে। এসবের মধ্যে রাজনৈতিক কনস্পিরেসি আছে। এর আগেও থিল্লাই আমাকে এই ড্রাগের র্যাকেটের সাথে জড়ানোর চেষ্টা করেছে। তারু বলে, এটা তো একটা ইন্টারন্যাশনাল র্যাকেট। গুনা বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। থিল্লাই আসলে এমএলএ চিটের জন্য পাগল হয়ে গেছে। হঠাৎ তারু গুনার হাতে কাটা দাগ দেখে বলে, এটা তো অনেক গভীর ক্ষত, কিভাবে হলো? গুনা বলে, ওরা আমাকে মেরে ফেললেও যদি তার বদলে তোমার ভালোবাসা ফিরে পাই তাহলেও আমার সমস্যা নেই। অন্যদিকে ফোন দেখতে দেখতে ঋতু আর রিতেশের কাছে গুনার খারাপ ছবির মেসেজ আসে। কেউ একজন আননোন নম্বর থেকে এগুলো পাঠাচ্ছে। রিতেশ ঋতুকে কান্না করতে দেখে ঋতুর কাছে এগিয়ে বলে, মাকে আপাতত এসব বলার দরকার নেই, তাহলে সে আরো চিন্তা করবে। ঋতু বলে, বাবা কি আসলেই খারাপ কিছু করেছে? রিতেশের কাছেও এর কোনো উত্তর নেই। এদিকে তারও দোকান থেকে বের হওয়ার সময় আরবিবি ফার্টিলিটি সেন্টারের পোস্টার দেখে কি মনে করে যেন হাসপাতালে কল করতেই রিসিপশনিস্ট কল রিসিভ করে বলে, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? তারও বলে, পরে কল করব বলেই কেটে দেয়। লাবণ্যা কল করে বলে, আসার আগে পক্সো কেসের আধ্যা থেকে বিস্তারিত নিয়ে আসবে। তারও গিফট নিয়ে আধ্যার সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করে, তুমি কি শিওর যে তোমার কেসে হাসপাতালের দোষ আছে? কারণ তোমার আইডি কার্ডেই তো ভুল বয়স দেওয়া ছিল, যেন হাসপাতালে কেউ এটা বুঝতে না পারে। আধ্যা বলে, হাসপাতালের লোকই এমন নাবালক বাচ্চাদেরকে আনতে বলতো যাদের এগ ফার্টাইল। ওরা এমনটা না বললে আমি তো মনে করতাম আমার শুধু ব্যথা বা ইনফেকশন হয়েছে। আমার মায়ের সাথে যে লোকটা থাকে সে কখনোই আমাকে খারাপভাবে স্পর্শ করেনি। এইটুকু বাচ্চার সাথে এত অন্যায় হয়েছে দেখে তারও আধ্যাকে জড়িয়ে ধরে। তারও গাড়ি চালানোর সময় লক্ষ্য করে একটা ট্রাক তার পিছু নিয়েছে, যেন তাকে ধাক্কা দিবে। তারও কোনো মতে গাড়ির সাইডে নিয়ে নিজেকে বাঁচায়। ট্রাকটা তার গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়ে একদম গা ঘেঁষে চলে যায়। অফিসে আসতেই থিল্লাই তারও রাস্তা আটকে বলে, আজ তোমার কপালটা খুব ভালো ছিল, তা না হলে যদি গাড়িতে তোমার সাথে তোমার বাচ্চারা থাকতো তাহলে কি হতো ভেবে দেখেছো? তারও লাবণ্যাকে থিল্লাই ব্যাপারে জিজ্ঞেস করলে লাবণ্যা বলে, থিল্লাই আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট। নাগামথু নামের এক লোভী বিচারক ঘুষ নিয়ে একটা করাপ্টেড হাসপাতালকে এই বলে রিওপেন করিয়েছে যে ওরা সাধারণ সার্জারি করতে পারে। হেলথ মিনিস্টার তো 2 কোটি টাকা ঘুষও নিয়েছিল। তারও বলে, এই আরবিভি হাসপাতাল এই জন্যই এই শহরে নিজেদের নতুন ব্রাঞ্চ খুলেছে, এমনকি বিভিন্ন ক্যাম্পেইনও চালাচ্ছে। আধ্যাত্ম নাবালকদের সাথে এত বাজে কাজ করার পরও এরা কি সুন্দর বুক ফুলিয়ে ঘুরছে। লাবণ্যা বলে, আমি খুব তাড়াতাড়ি এদের বিপক্ষে হাইকোর্টে আপিল করব। রিতেশ গুনার সেই ছবিগুলো দেখছে দেখে ঋতু জিজ্ঞেস করে, তুমি এই পথা ছবিগুলো আবার কেন দেখছো? রিতেশ বলে, বোঝার চেষ্টা করছি যে এগুলো আসল নাকি এআই দিয়ে করা। আমার তো মনে হয় এগুলো ফেক। মেয়েটার হাতে 7টা আঙ্গুল দেখাচ্ছে, যেটা অনেকটা এআই গ্লিচের মতো। পরের দিন সকালে তারুর ফোনে আননোন নম্বর থেকে একটা কল আসে। কল রিসিভ করতেই দেখে আসলে গুনা কল করেছে। গুনা জিজ্ঞেস করে, কেমন আছো তারু? তারু কোনো মতে বলে, ভালো আছি। গুনা জিজ্ঞেস করে, বাসার সবাই কেমন আছে? মনে হচ্ছে আমি না থাকায় কারোর কোনো
কোনো সমস্যাই হচ্ছে না। তারও বলে যে আমাদের সাথে তো অন্যায় করেছে, আমরা কি এখন তার কথা ভেবে সারাদিন কান্না করব? গুনা মন খারাপ করে কলটা কেটে দেয়। রাতে রিতেশ আর ঋতু তাদের জন্মদিনের ভিডিও দেখছিল। রিতেশ খেয়াল করে গুনা সাইডে গিয়ে কার সাথে যেন কথা বলছে। রিতেশ বারবার ভিডিওটা প্লে করে দেখতে থাকে। পরের দিন জোসেফ গুনার সাথে দেখা করতে আসে। জোসেফ জানায়, আমি তোমার ট্রায়ালের ব্যবস্থা করছি, সেই সাথে ভারতকে সব ইনফরমেশন দিয়ে রেখেছি। আমি যে তোমার কাছে কোনো স্ট্রং প্রমাণ চেয়েছিলাম তার কি হলো? গুনা বলে, আগে তারও আমাদের সব স্মৃতি জমিয়ে রাখতে সব সময় আমাদের ভিডিও বা ছবি তুলতো, সেগুলো থেকে কিছু সাহায্য পেতে পারো, কিন্তু এখন ওর থেকে সেগুলো চাওয়ার মতো অবস্থা নেই। জোসেফ বলে, আমি কথা বলে দেখছি। জোসেফ তারুকে কল দিয়ে জিজ্ঞেস করে, গুনা 21শে এপ্রিল কোথায় ছিল বলতে পারবে? তোমার কাছে যদি কোনো ভিডিও বা ছবি থাকে সেগুলো দিয়েও আমাকে সাহায্য করতে পারো। তারও জিজ্ঞেস করে, এসব এখন কেন জানতে চাচ্ছেন, কি হয়েছে? জোসেফ বলে, আসলে একজন গুনার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছে, সেটাই মিথ্যা প্রমাণ করার জন্য আমাদের কিছু প্রমাণ লাগবে। তারও এবার কোনো উত্তরই দেয় না। তারও অফিসে বসে তার আর গুনার ভিডিও দেখে পুরোনো দিনের কথাগুলো ভাবছিল। একবার দুইজনেই ড্রিঙ্কস করে মাতাল হয়ে গল্প করছিল। গুনা হঠাৎ একটা ডায়মন্ড নেকলেস গিফট দেয়। তারও দ্রুত জোসেফকে কল করে বলে, আমি আর গুনা 21শে এপ্রিল ঘুরতে গিয়েছিলাম আর গুনা আমাকে একটা নেকলেস গিফট করেছিল। জোসেফ জিজ্ঞেস করে, তোমার কাছে কি ওই নেকলেসের রিসিট আছে? তারও বলে, রিসিট নেই, তবে ইমেইল বা ওই দোকানে খোঁজ করতে পারি, আমি তোমাকে জানাচ্ছি বলেই তারও কল কেটে দেয়। এদিকে দাদি রিতেশ আর ঋতুকে নিয়ে জেলে গুনার সাথে দেখা করতে আসে। এতদিন পরে নিজের ছেলে আর মেয়েকে দেখে গুনা অনেক খুশি হয়ে যায়, কিন্তু রিতেশ দূরেই দাঁড়িয়ে থাকে। গুনা রিতেশকে বলে, তুমি এত শুকিয়ে গেছো কেন? মা কি তোমার খেয়াল রাখে না? রিতেশ বলে, আমি কোনো পোষা প্রাণী না যে সবসময় আমার খেয়াল রাখতে হবে। ছেলের এমন কথায় গুনা বেশ অবাক হয়ে যায়। দাদি বলে, আজকাল রিতেশ সবার সাথেই এভাবেই কথা বলছে, আর ঋতু সে তো না ঘুমিয়ে সারাদিন তোর ভিডিও আর ছবি দেখে। গুনা জিজ্ঞেস করে, ওদের মা কি ওদের সময় দিচ্ছে? দাদি বলে, এখন তো প্রায় দেরি করে বাসায় ফিরে, আর ওই দীপক নামের কারোর কল আসলে সাথে সাথে ছুটে বেরিয়ে যায়। বাচ্চারা এর জন্য বেশ কষ্টে আছে। এটা শুনে গুনার বেশ খারাপ লাগে। মানে এই মহিলা বউয়ের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করলেও ছেলের সামনে এসে ঠিকই তার বদনাম করে দিল। এদিকে তারু সেই নেকলেসের দোকানে কল করে নেকলেসের বিস্তারিত নিয়ে বেশ রেগে জোসেফকে কল করে বলে, ওই নেকলেস তো সেই এমপি মানে ড্রাগ কিং এর কোম্পানি থেকেই কিনা হয়েছে, যার কারণে গুনা এখন জেলে। এখন তো আমার নিজেরই সন্দেহ হচ্ছে। জোসেফ বলে, তোমাদের এই স্বামী স্ত্রীর ঝগড়া সাইডে রাখো, এখন আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে যেন আমরা ওকে বাঁচাতে পারি। তারও রেগে কল কেটে দেয়। রাতে তারও ল্যাপটপে কাজ করছে। পরের দিন সকালে লাভানিয়া অফিসে আসতেই ওমার তার ল্যাপটপ একটা ভিডিও অন করে বলে, আমি চেন্নাইয়ের আরভিভি সেন্টারে একটা নার্সকে ফলো করে ভিডিও করেছি। ভিডিওতে নার্স বলছে 18 বছরের নিচে 15-16 বছরের একটা মেয়ে হলেই চলবে, তুমি শুধু ওদেরকে এখানে নিয়ে চলে আসো, তোমার কমিশন তুমি পেয়ে যাবে। লাভানিয়া অবাক হয়ে বলে, এরা তো রীতিমতো গ্যাং বানিয়ে বসে আছে। উমার বলে, এসবের সাথে অ্যাম্বুলেন্স ড্রাইভারও যুক্ত আছে বলেই একটা ভিডিও প্লে করে, যেখানে ড্রাইভার বলছে, তোমার এলাকায় 15 থেকে 16 বা 18 বছরের মেয়ে থাকলেই আমার কাছে নিয়ে আসবে। লাভানিয়া বলে, এটাই আমাদের জন্য অনেক বড় সুযোগ, আমরা এবার ওদেরকে হাতে হাতে ধরবো, এটা আমাদের ফার্মের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। লাভানিয়ার প্রশংসা পেয়ে ওমার তো মনে মনে খুশিতে লাফাচ্ছে। দুপুরে স্নেহা আর তারু লাঞ্চ করতে আসলে স্নেহা বলে, তোমাকে আর দীপককে দেখলে মনে হয় না তোমরা শুধু কলেজ ফ্রেন্ড ছিলে, তোমাদের মধ্যে আরো কিছু ছিল তাই না? তারু হেসে বলে, আসলে দীপক আর আমি কলেজ লাইফে রিলেশনে ছিলাম, কলেজ শেষ হওয়ার পরেই সব বদলে যায়। 1 বছর পর আমার সাথে গুনার দেখা হয়। স্নেহা বলে, যাই হোক, তবে আমি গুরুত্বপূর্ণ একটা লিড পেয়েছি। আরএমবি হাসপাতাল আবার খোলার জন্য কেউ একজন সেশন কোর্টের বিচারককে ঘুষ দিয়ে মানিয়েছে। তারও বলে, কে যে ঘুষ দিয়েছে তা জানা অনেক কঠিন, কারণ তার জন্য আমাকে ফিল্ডে কাজ করতে হবে। স্নেহা বলে, এতদিন পর কাজে জয়েন করেও তুমি কিছুই ভুলোনি। তারও তার ডেস্কে আসতেই গুনা ভিডিও কল করে বলে, সম্ভব হলে ওই হাসপাতালের কেস থেকে দূরে থাকো, আর এই ফার্ম থেকেও দূরে থাকো। তারও বলে, আমার ফার্ম আমাকে কখনোই ছাড়েনি, তাই এই সিদ্ধান্ত আমি আর আমার ফার্ম নিব। গুনা বলে, আমার পার্টি আমাকে সবসময় ঢালের মতো বাঁচাচ্ছে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তারও বলে, শুধুমাত্র একটা নেকলেসের জন্য নিজেকে ছোট করে দেখার কোনো কারণ নেই। গুনা বলে, আমি কোনো স্ক্যান্ডালে যুক্ত না, ওই নেকলেস তো আমি নিজে পছন্দ করেছিলাম, আমার 3 দিন সময় লেগেছিল, আমি শুধু অনলাইনে পছন্দ করে ওদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিলাম। ওদের কাজ করে দেওয়ায় ওরা খুশি হয়ে যদি আমাকে গিফট করে, এটা নিশ্চয়ই কোনো অন্যায় না। তারও বলে, আমি এত সহজে তোমাকে বিশ্বাস করতে পারছি না। গুনা বলে, তোমার কাজ তোমাকে এসব করতে আটকাচ্ছে। গুনা সন্দেহ চোখে তাকিয়ে বলে, তোমার কাজ তোমাকে আটকাচ্ছে নাকি তোমার পুরনো প্রেমিক আটকাচ্ছে? তারও রেগে বলে, আমাকে সন্দেহ করতে তোমার লজ্জা লাগে না? তুমি
তুমি আমাদের ঘর ভেঙে দিয়েছো। আমি এখানে এত কষ্ট করে সব ঠিক করার চেষ্টা করছি, আর তুমি আমাকেই সন্দেহ করছো। গুনা বলে, আমারই ভুল, তোমাকে আসলে সব বলা উচিত হয়নি, তুমি প্লিজ আমার পাশে থেকো। তারও রেগে কল কেটে দেয়। মানে এই লোকটা তার রূপ বদলাতে একটুও সময় নেয় না। স্কুলে যাওয়ার আগে অ্যাপার্টমেন্টের নিচের মন্দিরে ঋতু পূজা করে। তারও জিজ্ঞেস করে, পূজা কি ভালো রেজাল্টের জন্য করছো? ঋতু বলে, না, বাবা যেন জলদি বাসায় ফিরে আসে তাই পূজা করছি। তারও কিছু না বলেই বের হয়ে যায়। মিটিং এ লাবণ্যা বলে, ভেল পান্ডিয়ান জামিনের জন্য হাইকোর্টে আপিল অবশ্যই করবে। ওমার বলে, আমি সব খোঁজ নিয়েছি, সে কার কার কাছ থেকে কালো টাকা নিত, কোথায় কোথায় প্রপার্টি আছে, সব তথ্য পেয়ে গেছি। যেসব ফুটেজ ওর চ্যানেলে বের হয়নি সেগুলোও আছে। লাবণ্যা খুশি হয়ে বলে, বাহ, অনেক ভালো কাজ করেছো। এত ব্যস্ত থাকার পরও তুমি এত কিছু বের করে রেখেছো। আচ্ছা তারু, তুমি এই ভেল পান্ডিয়ার কেস লড়বে। এত কষ্ট করে তথ্য আনার পরও কেসটা তারু পেলে ওমারের বেশ রাগ হয়। তারও জিজ্ঞেস করে, কিন্তু আমি কেন? লাবণ্যা বলে, তুমি এই কেস লড়লে আমাদের ফার্মের জন্য ভালো হবে। ভেল পান্ডিয়ান তোমার স্বামীকে অপমান করেছিল, সবাই ভাববে তুমি তার বদলা নিচ্ছ। তারও বলে, সত্যি বলতে আমি এই কেসটা আধ্যার জন্য লড়তে চাই। লাবণ্যা বলে, আমি জানি তুমি এই কেস নিলে সোশ্যাল মিডিয়ায় পুরো অ্যাটেনশন আমরা পাবো, আর সেই অ্যাটেনশন থেকে আমরা আরো বড় মাপের ক্লায়েন্ট পাবো। বাকিরা হ্যাঁ বললেও তারু বলে, আমি এটা ক্লিয়ার করতে চাই যে আমি এই কেস শুধুমাত্র আধ্যার জন্যই লড়ছি। সবার তারুর প্রতি এত এত সাপোর্ট দেখে ওমার মনে মনে রাগ হলেও মুখে লোক দেখানো হাসি রাখে। এক টিভি শোতে টিনা নামের এক মেয়েকে আনা হয়। তারুর শাশুড়িও সেই শো দেখছে। টিনা আকারে ইঙ্গিতে তারুর স্বামী গুনাকে নিয়ে কথা বলা শুরু করলে তখনই তারু বাসায় আসে। তারু কিছু না বলে চুপচাপ রুমের দরজা খুলে দেখে বাচ্চারা দরজার কাছে কান পেতে টিভির কথা শুনছে। রেগে তার শাশুড়ির কাছে এসে বলে, আপনি টিভি দেখবেন ভালো কথা, তবে বাচ্চারা বাসায় থাকলে দেখবেন না, আসলে আমাদের হাতে এখন কিছুই নেই। গুনার মা বলে, আসলে আমার অনেক রাগ হয় যখন কেউ গুনাকে নিয়ে কোনো খারাপ কথা বলে, তবে দোষটা আমারই। গুনাকে আমি হয়তো ভালো শিক্ষা দিতে পারিনি। শো শেষে টিনা কাউকে কল দিয়ে বলে, যা যা বলা হয়েছিল তার থেকে বেশিই বলেছি, টাকাটা যেন আমার কাছে চলে আসে। অফিসে তারু আর স্নেহা বসে কফি খাচ্ছে। অফিসে তারুণিকা আর স্নেহাকে দেখে ওমার বলে, আজকাল মানুষ ভিউ পাওয়ার জন্য কি না কি করে, ওরকম একটা মেয়েকে কেউ টক শোতে আনে, তাকে নিয়ে আবার পুরোনো কথা উস্কে দিচ্ছে। এরা একবার ভাবেও না যে সেই লোকটার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। তারুর মন খারাপ হলেও সে কিছুই বলে না। মিটিং এ এক লোক তারুকে বলে, আপনার স্বামী আসলে অনেক ভালো মানুষ, যখনই তার কোনো কেস থাকতো আমি শুনতে যেতাম, আপনি চিন্তা করবেন না, খুব জলদি সে নির্দোষ প্রমাণ হবে। লাবণ্যাকে ডিএমএস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মূর্তি কল দেয়। লাবণ্যা জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ আমাকে মনে করলেন? মূর্তি বলে, আমি RVV ফার্টিলিটি হাসপাতাল নিয়ে কিছু বলতে চাই। তারা আমাকে জোরপূর্বক নো অবজেকশন লেটার দিতে বলেছে, কি করবো বুঝতে পারছি না, কিন্তু আমি এটা জেনে খুশি হয়েছি যে আপনারা তাদের বিরুদ্ধে আপিল করেছেন। লাবণ্যা বলে, দুঃখিত, আমাদের জন্য আপনাকে কষ্ট পেতে হচ্ছে। মূর্তি বলে, আপনারা তো ভালো কাজই করছেন, তবে সাবধানে পা ফেলবেন। লাবণ্যা বলে, অবশ্যই। দীপককে RVV হাসপাতালের একজন কল দেয়। লোকটা বলে, তোমরা এই তদন্ত কোন দিকে নিয়ে যাচ্ছ সেটা ভালোই বুঝছি, তবে আমার কাছে একটা অফার আছে যেখান থেকে আমাদের দুজনেরই লাভ হবে, মোটা অঙ্কের টাকাও পাবে। লন্ডন, আমেরিকা, যেখানে যেতে চাও নিয়ে যেতে পারবো। দীপক বলে, আপনাদের ট্যাগলাইনে দেখেছিলাম যে সর্বদা সেবায় নিয়োজিত, এটাই কি আপনাদের সেই সেবা? লোকটা বলে, এখন তো ভালো করে কথা বলছি, এরপরেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে, তাই সাবধানে থেকো। দীপক বলে, ক্রেডিট কার্ডের ফ্রড আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই বলেই কল কেটে দেয়। জোসেফ টিনার বাসায় আসলে কোটের বান্দা থেকে হাঁটার সময় তারুর কাছে টিনার একটা মেসেজ আসে, যেখানে ভিডিওতে টিনা বলছে, আমি ওই ভিডিওতে কোথাও গুনার নাম নেইনি, তবে কথাগুলো এমন ভাবে কাট করা হয়েছে যেন মানুষ মনে করে আমি গুনার কথাই বলছি। আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি সরি। ভিতরে লাবণ্যা RVV হাসপাতালের কেসের হিয়ারিং শুরু করে। লাবণ্যা বলে, দ্বিতীয়বার এই হাসপাতাল রিওপেন করায় অল্প বয়সী মেয়েদের জন্য অনেক খারাপ হয়েছে। এই হাসপাতাল জোর জবরদস্তি করে মেয়েদের ফার্টাইল এগ নিচ্ছে, তাদেরকে এসব কাজে জোর করে জড়াচ্ছে, সমাজে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, তাই আমার বিনীত অনুরোধ থাকবে হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক। হাসপাতালের পক্ষের উকিল বলে, এই স্কিমের দ্বারা 10,000 পরিবারের ভালো হয়েছে, আমাদের কাছে তাদের বয়ান আছে। বড় কোনো হাসপাতালের নামে এমন বদনাম করা, মিথ্যা গুজব রটানো ছোট হাসপাতালের কাজ। লাবণ্যা বলে, আমাদের কাছে ভিডিও আর প্রমাণ আছে ভিকটিমের ওই হাসপাতালের এক নার্সের, যে কিনা নিজে এইসব কাজ করে, কিন্তু সে জানে না এটা অবৈধ। বিচারক বলে, হ্যাঁ ভিডিওটা আমি দেখেছি। দুপক্ষের দলিল শোনার পরে আদালত এই সিদ্ধান্ত নেয় যে RVV হাসপাতালের রিওপেনিং আপাতত হোল্ডে থাকবে। কেস সাকসেস হয়েছে তাই লাবণ্যা অফিসে পার্টি দেয়। দীপক বলে, ওদের অফার রিজেক্ট করে তুমি ওদের বিপক্ষে গিয়েছো, এটাই অনেক বড় সার্থকতা। দীপককে লাবণ্যার এমন প্রশংসা করতে দেখে তারুর বেশ ভালো লাগে। তখন আদিয়া একটা ভয়েস মেসেজ পাঠিয়ে লাবণ্যাকে ধন্যবাদ জানায়। হাইকোর্ট ভেল পান্ডিয়ানের কেসকে পক্সোর আন্ডারে নিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য অফিসারদেরকে আর্জি জানায়। অফিসে স্নেহা তারুকে বলে, ভেল পান্ডিয়ান না জানি কি ভাবছে, নিজের
নিজের কেস নাকি নিজেই লড়বে। তারও বলে ভালো করে দেখো আদেও কোনো কলেজে গিয়েছিল কিনা। স্নেহা বলে কনসার্টের টিকিট বিক্রি হোক বা না হোক, শুনেছি কালকের হিয়ারিং এর টিকিট সব সেল হয়ে গেছে। তারও বলে কোর্টে বাইরের কাউকে অ্যালাউ করবে না, দরজা বন্ধ থাকবে, মিডিয়া তো জানতেও পারবে না। আমার এখন খুবই মজবুত প্রমাণ দরকার যে ওয়েল পান্ডিয়ান হাসপাতাল থেকে ঘুষ নিয়েছিল, যেন ওই হাসপাতালগুলোর বদনাম না হয়। স্নেহা বলে আমি এই ব্যাপারে কাজ করছি। পরের দিন হিয়ারিং শুরু হলে ওয়েল পান্ডিয়ান বলে আমি ওই মেয়ের আইডেন্টিটি প্রকাশ করিনি, সে নিজে তার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল। পরের দিন আবার সে একই ভিডিও ব্লার করে আপলোড করেছে, কিন্তু আগের ভিডিওতেই সবাই তার চেহারা দেখে ফেলে, তাই আমার নামে করা কেস একদমই অযৌক্তিক। তারও বলে ওয়েল পান্ডিয়ান একদম ঠিক বলেছে, সেকশন 23 এর আন্ডারে মিডিয়া ওই মেয়ের ভিডিও পাবলিশ করেনি, কিন্তু ভিকটিমের ছবি তার ক্লাসমেটের সাথে শেয়ার করে দেয় যেন ভিকটিমের বদনাম হয় আর সাধারণ মানুষ তার কথা বিশ্বাস না করে। এসবের পরে সেই হাসপাতাল থেকে ঘুষ আর একটা বিলাসবহুল গাড়িও উপহার নেয়। এই খবরটা তো সে আর মিডিয়াতে জানায়নি, কারণ সে আরো বেশি টাকা চেয়েছিল। ওয়েল পান্ডিয়ান বলে আমার এমন কোনো উদ্দেশ্য ছিলই না, শুধু সত্যটাকে দেখিয়েছি। ভালো করে বোঝাই যাচ্ছে যে ম্যাডামের আর্গুমেন্টটা ব্যক্তিগত, আমি সব সময় তার মিথ্যা ধরে ফেলি, এই জন্যই হয়তো ম্যাডাম রেগে আছে। বিচারক ওয়েল পান্ডিয়ানকে সতর্ক করে বলে আপনি একটা কোর্টে এসে এভাবে কথা বলতে পারবেন না। ওয়েল সরি বলে আমি শুধু সত্যটাকে সবার সামনে আনতে চাই। তারও বলে কোন সত্য? আমাকে বদনাম করতে চাও তাই তো? আমি তোমার মতো নিচে নামতে পারবো না। বিচারক তারুকে ওয়ার্নিং দিয়ে বলে কোর্ট আজকের মতো এখানেই মুলতবি করা হচ্ছে, পরের হিয়ারিং এ বাকি কথা শোনা হবে। অফিসে কাজ করতে করতেই হুট করে স্নেহা এসে বলে একজন দাবি করছে তার কাছে নাকি ওয়েল পান্ডিয়ানের বিরুদ্ধে প্রমাণ আছে, সে দেখা করতে যাচ্ছে। ক্যাফেতে আসলে ম্যাডি নামের এক ছেলে বলে আমি ওয়েল পান্ডিয়ানের সাথে কাজ করতাম, কিন্তু তার কাজের পদ্ধতি আমার পছন্দ হতো না, তাই কাজটা ছেড়ে দেই। ম্যাডি একটা ছবি দেখিয়ে বলে যার সাথে হাত মেলাচ্ছে সে হলো RBB হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর, আর পাশের জন আমার লোক, সাক্ষীর জন্য বললে সে চলে আসবে। স্নেহা ম্যাডিকে বলে ছবিগুলো আমাকে দিয়ে দাও। তারু আর দীপক এন প্যালেস হোটেলে ওয়েল পান্ডিয়ানের বিপক্ষে প্রমাণ খুঁজতে আসে। রিসেপশনিস্ট বলে একটু দাঁড়ান, ম্যানেজারের সাথে কথা বলে আসছি। অপেক্ষা করার সময় দূর থেকে মিডিয়ার কেউ দীপক আর তারুর ভিডিও করে নেয়। রিসেপশনিস্ট এসে ওয়েল পান্ডিয়ানের এন্ট্রি ডিটেইলস দিয়ে দেয়। এদিকে বাসায় হঠাৎ রিতেশের ফোনে আননোন নম্বর থেকে মেসেজ আসে। রিতেশ সাথে সাথে দৌড়ে নিচে আসে, দেখে একটা গাড়ি চলে যাচ্ছে। গাড়ির পিছু করে কিন্তু গাড়িটা ধরতে পারে না। পরের দিন হিয়ারিং এ তারু হাসপাতালের মালিকের কাছ থেকে গাড়ি গিফট নেওয়ার ভিডিওটা দেখায়। তারু বলে দেখতেই পাচ্ছেন ওয়েল পান্ডিয়ান কতটা খুশি, তাহলে বলাই যায় সে ভিকটিমকে বদনাম করার জন্য ঘুষ নিয়েছিল। ওয়েল পান্ডিয়ান বলে যদি বলি এগুলো AI দিয়ে করা। বিচারক বলে যদি বলি আবার কেমন কথা, প্রমাণ করেন। ওয়েল পান্ডিয়ান বলে হ্যাঁ আমি গাড়ি নিয়েছি, তবে এটা কি কোনো ক্রাইম? ওই লোকটা আমার বন্ধু, নতুন গাড়ি কেনা হয়েছিল বলে আমরা সেলিব্রেট করছিলাম। তারও বলে গাড়ি কেনার ক্রাইম না, কিন্তু গাড়ি কেনার রিসিট বিলে RBB হাসপাতালের নাম দেওয়া সেটা অপরাধ। সেদিন ওয়েল পান্ডিয়ান যে হোটেলে থেকেছিল, খাওয়া দাওয়া করেছিল, সবকিছুর বিল হাসপাতাল দিয়েছে, যার প্রমাণ আপনাকে দেওয়া হয়েছে। তারও ওয়েল পান্ডিয়ানকে জিজ্ঞেস করে গাড়ি কেনার খুশিতে কি হাসপাতাল আপনার বিল পেও করে দিয়েছে? বিচারককে বলে যারা এই বিল পে করেছে তারা ওয়েল পান্ডিয়ানের চ্যানেল ব্যবহার করে ভিকটিমদের জীবন নষ্ট করে দিয়েছে। ওয়েল পান্ডিয়ান আমতা আমতা করলে বিচারক তাকে পাত্তা না দিয়ে রায় শুনিয়ে দেয়। রায়ে বলা হয় সবকিছু প্রমাণ সাপেক্ষে ওয়েল পান্ডিয়ানের কাস্টাডি আরো বাড়ানো হলো। হতাশ হয়ে ওয়েল পান্ডিয়ান বসে পড়ে আর তারুণিকা গর্বের সাথে কোর্ট রুম থেকে বের হয়। মিডিয়া তারুণিকাকে ঘিরে ধরে ছবি তুলতে থাকে। চারিদিকে তারুণিকার প্রশংসা। দীপক লাবণ্যাকে বলে তুমি যেমন চেয়েছিলে তেমনটাই হলো। লাবণ্যা বলে তবে তোমাকে তো চিন্তায় দেখাচ্ছে কেন? কাল গুনার হিয়ারিং, তাই? গুনার হিয়ারিং শুরু হলে তারু সেখানে এসে পৌঁছায়। গুনার উকিল গুনাকে যোগ্য বাবা আর স্বামী দাবি করলে বিপক্ষের উকিল বলে আগেই তার স্ত্রী ডিভোর্স লয়ারের সাথে দেখা করেছিল। তখন তারুর কল আসলে সে বের হয়ে যায়। জোসেফ বাইরে এসে তারুকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি ডিভোর্স উকিলের সাথে দেখা করেছিলে? তারু বলে গুনার যখন স্ক্যান্ডাল বের হয়েছিল তখন রাগে গিয়েছিলাম। জোসেফ বলে গুনা আজ জামিন পেয়ে গেছে, ওর ফিরে আসা উপলক্ষে বাসায় গেট টুগেদার রেখেছি, তুমি আবার রাগ করো না। বাবা ফিরে আসার খুশিতে ঋতু বাবার জন্য ওয়েলকাম পোস্টার টাঙায়। গুনা আসলে মা গৃহ প্রবেশ করায়। ছেলে মেয়ের মুখে হাসির ঢেউ। দূর থেকে দাঁড়িয়ে তারু সব দেখছে। রাতে ছেলে মেয়ের সাথে গুনা শুয়ে থাকে। ঋতু ঘুমিয়ে গেলেও রিতেশ জেগে আছে। গুনা রিতেশকে বলে চিন্তা করো না, বাবা সব ঠিক করে দিবে। ছেলেকে ঘুম পাড়িয়ে গুনা বাইরে এসে দেখে তারু সোফায় গুনার জন্য বালিশ আর ব্ল্যাঙ্কেট রেখে দিচ্ছে। তারু তার রুমে চলে যায় আর গুনা তার নতুন জায়গায় গিয়ে শুয়ে পড়ে। তারু আর গুনা কারোরই ঘুম আসছে না। দুইজনই তাদের মাঝের এই দূরত্ব নিয়ে ভাবতে থাকে, হয়তোবা এই দূরত্ব আর কখনোই শেষ হবে না। পরের দিন ছেলে মেয়ের সাথে গুনা বেশ হাসি খুশিতে সময় কাটাচ্ছিল। রাত অনেক হয়ে যাওয়ায় তারু গুনার বালিশ আর ব্ল্যাঙ্কেট এনে ছেলে মেয়েকে বলে চলো ঘুমাবে। ঋতু বলে আমি বাবার সাথে এখানেই ঘুমাবো। তারু বলে না। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারু তার রুমে চলে যায়। এসব দেখে গুনার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তার পরিবারে কত হাসি খুশি ছিল, তারা একসাথে আনন্দ করত, ঘুরতে যেত, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুর মতো
দাম্পত্য সম্পর্ক ছিল, আর আজ কিছুই নেই। সকালে তারও নাস্তা বানিয়ে বলে, আমি তোমার আর বাবার মধ্যে ভালোবাসাটাকে খুব মিস করছি। তোমরা আগে কত কথা বলতে। তারও কথা ঘোরানোর জন্য বলে, দেরি হয়ে যাচ্ছে, এখনই বের হও স্কুলের জন্য। ঋতু আর রিতেশ চলে গেলে গুনা তারুকে ধন্যবাদ দেয় যে তার অনুপস্থিতিতেও সে তার ছেলে মেয়েদেরকে অনেক ভালোভাবে দেখে শুনে রেখেছে। দীপক লাবণ্যাকে বলে, রামচন্দ্রের কেসের হিয়ারিং বিচারকের বাসায় হবে, তাই আমাকে কোয়েম্বাটুর যেতে হবে, ফ্লাইট বুক করো। লাবণ্য এজেন্টকে কল দিয়ে বলে 2টা টিকিট বুক করতে, একটা দীপক আর আরেকটা তারুর নামে। দীপক বলে, আমি একাই তো কেস সামলাতে পারবো। লাবণ্য বলে, ধানিয়া প্রেগনেন্ট মহিলা, কেউ থাকলে ও সুবিধা হবে। তখনই তারু এক কাগজ দিতে আসলে দীপক বলে, বাসায় গিয়ে ব্যাগ প্যাক করো, কারণ তুমি আর আমি কোয়েম্বাটুর যাব। তারু হঠাৎ এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কিন্তু তার সিনিয়র বলেছে তাই বাধ্য হয়ে বাসায় চলে আসে। তারুকে এত তাড়াতাড়ি বাসায় দেখে গুনা বেশ অবাক হয়ে যায়। তারু ব্যাগ গোছাতে লাগলে গুনা জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ? তারু বলে, হ্যাঁ, কোয়েম্বাটুর, কেসের কাছে। গুনা জিজ্ঞেস করে, বসের সাথে? তারু বলে, না, দীপক। গুনা সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, একই হোটেলে থাকবে? তারু রেগে বলে, আমি কি কখনো তোমাকে এমন প্রশ্ন করেছি? তোমার মন মানসিকতা এত নিচু কেন? আমি যখন বলেছি কাজ, তার মানে কাজেই যাচ্ছি। বলেই তারু রেগে ব্যাগ নিয়ে চলে যায়। কোয়েম্বাটুর বিচারকের বাসায় পৌঁছে দীপক বিচারককে বলে, আমার ক্লায়েন্টের প্রেগন্যান্সি শেষ 3 মাস চলছে, তার বাচ্চার অবস্থা খুবই খারাপ, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম হয়েছে। বিচারক বলে, বিষয়টা বুঝিয়ে বলুন। দীপক বলে, তার বাচ্চার লেফট সাইডের হার্ট ঠিকভাবে গ্রোথ হচ্ছে না, বাচ্চাকে বাঁচানোর একমাত্র উপায় ইন ইউট্রো সার্জিক্যাল ইন্টারভেনশন, কিন্তু লাইফলাইন ইন্স্যুরেন্স কোম্পানি এই সার্জারি অ্যালাউ করছে না। তার উপরে আমার ক্লায়েন্টকে কন্ট্রাক্ট শেষ করার হুমকি দিচ্ছে। দীপক পরিস্থিতি বোঝাতে এক ডক্টরকে ডাকে। ডক্টর বলে, রোগীর অবস্থা অনেক খারাপ, বাচ্চার হার্টে রক্ত সাপ্লাই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। বিচারক বিপক্ষের উকিলকে ডাকে। বিপক্ষের উকিল তার নবজাতক বাচ্চাকে কোলে নিয়ে এসে বলে, আমাদের কোম্পানির পলিসিতে এমন কোনো সার্জারি কথাই নেই, তারা যে ট্রিটমেন্টের কথা বলছে সেটা এক্সপেরিমেন্টাল, আমাদের পলিসিতে এক্সপেরিমেন্টাল চিকিৎসার ইন্স্যুরেন্স দেওয়া হয় না। দীপক বলে, অ্যাডভান্স ট্রিটমেন্টকে এক্সপেরিমেন্টাল কিভাবে বলতে পারেন, তাও যখন বাচ্চার জীবন বাঁচানোর এই একমাত্রই উপায়। আরেকটা কথা, এটা অথরাইজ ট্রিটমেন্ট। বিচারক বিপক্ষের উকিলকে তার পক্ষ রাখার জন্য বললে উকিল বলে, আমার বাচ্চা অনেক খিদা লেগেছে, তাকে খাওয়াতে হবে। বিচারক না চাইতেও তাকে 10 মিনিটের ব্রেক দেয়, কিন্তু এই 10 মিনিট বলে সেই উকিল 1 ঘন্টাও আসে না। দীপক অস্থির হয়ে বলে, আমাদের কাছে বেশি সময় নেই, এক এক মুহূর্ত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিচারক বলে, আমি বুঝতে পারছি, আমি আপনার ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা বলতে চাই, কাল সকাল 7টায় আসবেন, তারপর আমরা সিদ্ধান্ত নিব। তারু আর দীপক বাইরে আসলে বিপক্ষের উকিল দীপককে বলে, একটা অফার আছে, কোম্পানি তোমার ক্লায়েন্টের সমস্ত খরচ উঠাবে যদি তুমি কেস উইথড্র করে নাও, তাহলে আমার কোম্পানির বিরুদ্ধে কেস করা বাকি 63টা পরিবারও সরে যাবে। দীপক বলে, ও তাহলে সব ছিল আপনার বাহানা, আপনি এখানে টাকার খেলা খেলতে এসেছেন। শুধু এই 63 পরিবার না জানি আপনার কোম্পানি কত মানুষের জীবন নিয়ে খেলেছে, তাদেরকে ধোকা দিয়েছে, ওদের শাস্তি তো হতেই হবে। বলেই দীপক চলে যায়। গুনা জোসেফ এবং ভারতের সাথে তার কেস নিয়ে আলোচনা করছে। তখনই দরজার আড়াল থেকে রিতেশ উকি মারলে গুনা তাকে ডাক দিলে রিতেশ ফোন দিয়ে বলে, কয়েকদিন ধরে আমার ফোনে মেসেজ আর ছবি আসছে। গুনা জিজ্ঞেস করে, মা এসব জানে? রিতেশ বলে, না, মা কষ্ট পাবে তাই বলিনি। গুনা ফোনটা নিয়ে রিতেশকে বলে, ঠিক আছে, তুমি এখন যাও। গুনা জোসেফকে দেখিয়ে বলে, এইসব থিল্লাই আমার ছেলেকে পাঠাচ্ছে। লাবণ্যা দীপককে বলে, দরকার পড়লে পলিটিক্যাল হেল্প নাও, IDAI এর চেয়ারম্যানের সাথে কথা বলো, ওই ইন্স্যুরেন্স কোম্পানির উপরে প্রেসার দিতে বলো। দীপক বলে, আমি ব্যক্তিগতভাবে ওই ম্যানেজারকে চিনি না, তাকে কিভাবে বলবো? লাবণ্যা বলে, ওই ম্যানেজার তো গুনার বন্ধু, তুমি তারুর সাথে কথা বলো। গুনার কথা শুনে দীপক মানা করে দেয়। তখন তারু দীপকের রুমে কেক নিয়ে এসে ডাক দেয়। লাবণ্যা বলে, একবার চেষ্টা তো করো। তারুর ডাক শুনে দীপক কল কেটে ড্রয়িং রুমে আসে। তারু বলে, জানতাম তুমি নিশ্চয়ই এখনো খাওনি, তাই খাবার নিয়ে আসলাম। আজ আমি তোমাকে ভিন্ন রূপে দেখেছি। এই দীপককে আমি তো চিনিই না, যেভাবে আর্গুমেন্ট করছিলে যেন নিজের জন্য লড়ছো। দীপক বলে, ঠিকই ধরেছো, আমার মায়ের সাথেও এমন হয়েছিল, 3 বার তাকে কষ্ট পেতে হয়, ফেইল প্রেগনেন্সি, মিসক্যারেজ, স্টিল বর্ন। আমার বোনের জন্য অপেক্ষা করতে করতে মাস কাটিয়ে দেই, কিন্তু যখন দুনিয়াতে আসে তখন সে মৃত হয়েছিল। আমার এখনো মনে আছে যখন ওর হাত আমার হাতে দিয়েছিল, আমি সেদিন না কান্না করেছি আর না কোনো অনুভূতি হয়েছিল, তবে সেই কষ্ট এখনো আমার মধ্যে আছে। আমার মায়ের মতো এই মহিলা এমন কষ্ট পায়। দীপকের চোখ ছলছল করে ওঠে। তারও বলে, আমি বুঝতে পেরেছিলাম তুমি ব্যক্তিগতভাবে এই কেসটায় জড়িত। দীপক বলে, আমার ভেতরে কি চলছে, কি অনুভব করছি তা শুধুমাত্র তুমিই বুঝতে পারবে, কারণ একমাত্র তুমিই আমাকে ভালো করে চেনো। এমন কথা শুনে তারু বেশ ইতস্তত করে বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। সকালে ধানিয়ার সাথে ভিডিও কল করলে বিপক্ষীয় উকিল ধানিয়াকে জিজ্ঞেস করে, আপনি কি জানেন এই ট্রিটমেন্টে কি কি রিস্ক আছে, কেননা আপনার বাচ্চার হার্টে বেলুন ক্যাথেটার দেওয়া হবে। ধানিয়া বলে, হ্যাঁ, আমি সব জানি, আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি সব করব। উকিল বলে, 2 বছর আগে আপনি গ্রামে গ্রামে গিয়ে অ্যাবর্শনের জন্য বলতেন।
ধানিয়া বলে, হ্যাঁ, অবৈধ আর অসুরক্ষিত অ্যাবর্শনের মাধ্যমে অনেক জীবন ঝরে যায়, তাই আমি তাদেরকে বৈধভাবে কিভাবে অ্যাবর্শন করতে হয় তা শিখাচ্ছিলাম। উকিল বলে, আপনি তাদেরকে এমন অবস্থায় বাচ্চা নষ্ট করতে বলেছিলেন, আজ আপনারও ঠিক তেমনই এক অবস্থা। দীপক অবজেকশন জানালে উকিল বলে, আপনার বাচ্চা আপনার কাছে একটা বাচ্চা আর ওদের বাচ্চা ভ্রূণ। ধানিয়া বলে, আমি তাদের বৈধভাবে কিভাবে অ্যাবর্শন করায় শুধুমাত্র তা জানিয়েছি। উকিল ধানিয়াকে মিথ্যাবাদী বললে বিচারক তাকে থামিয়ে বলে, একজন গর্ভবতী মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তা তুমি জানো না? উকিল বলে, আমি ধানিয়ার স্বামীকে প্রশ্ন করতে চাই। ধানিয়ার স্বামীকে জিজ্ঞেস করে, গত মাসে কি আপনি কুর্গে গিয়েছিলেন আর সেখানে গিয়ে আপনি ধূমপান করেছেন? দীপক বলে, এর সাথে কেসের কোনো সম্পর্ক নেই। উকিল সিগারেট খাওয়ার ছবি দেখিয়ে বলে, এটা তো কুর্গেরই ছবি, আপনি ইন্স্যুরেন্স পলিসির ফর্মে লিখেছিলেন 12 মাসের মধ্যে আপনি ধূমপান করেননি। ধানিয়ার স্বামী বলে, আমি তো সিগারেটটা ছবি তোলার জন্য নিয়েছিলাম, সম্পূর্ণ শেষও করিনি। বিচারক বলে, কথা তা না, আপনি পলিসিতে মিথ্যা বলেছেন, সেই জন্য কোম্পানি কন্ট্রাক্ট ক্যান্সেল করতেই পারে। এই অবস্থায় আমি অভ্যন্তরীণ আবেদন ক্যান্সেল করলাম বলেই বিচারক রেগে চলে যায়। কেস হেরে গিয়ে দীপকের ভীষণ রাগ হয়। দীপক উকিলকে জিজ্ঞেস করে, কালকের অফারটা কি এখনো আছে? উকিল বলে, অনেক দেরি করে ফেলেছেন। দীপক রাগে ছটফট করতে থাকে। হোটেলে এসে তারও দীপককে সান্ত্বনা দিয়ে বলে, সব ভুলে যাও, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছো, এখানে তোমার কোনো দোষ নেই। তারুর কথায় দীপক হঠাৎ তার কাছে যাওয়ার চেষ্টা করলে তারু সেখান থেকে বেরিয়ে যায়। দীপক রুম থেকে তারুকে কল দেয়, কিন্তু কথা না বলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার কল কেটে দেয়। তারু সেই রাতেই ব্যাগ গুছিয়ে একাই বাসায় ফিরে আসে। গুনা তখন ড্রিঙ্কস করছিল। তারুর মনে অশান্তি থাকায় গুনাকে বলে, আমি কি তোমার সাথে জয়েন করতে পারি? গুনা বলে, অবশ্যই। তারু একটা ক্যান নিয়ে বসে। দুইজন তাদের পুরোনো দিনের কথা মনে করে বহুদিন পর হাসতে হাসতে বেশ ভালোই সময় কাটাচ্ছে। গুনা হঠাৎ তারুর পায়ে হাত রাখলেই তারু হঠাৎ উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। তারও দ্বিধায় পড়ে যায় যে তার কি করা উচিত। এদিকে দীপক ক্লিনিকে এসে দেখে ধানিয়া এবং তার স্বামী ওটির বাইরে বসা। ধানিয়ার ভীষণ কষ্ট হচ্ছে। দীপক জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? ধানিয়ার স্বামী বলে, কেউ ধানিয়াকে চেক করছে না, ইন্স্যুরেন্স কভার নেই বলে ওরা আমাকে ইগনোর করছে, কি করব বুঝতে পারছি না। দীপক এক ডক্টরকে দেখে চিৎকার করে বলে, আপনারা ইমার্জেন্সি রোগীকে এভাবে ফেলে রেখেছেন কেন? ডক্টর বলে, চিৎকার করবেন না, আমাদের হাসপাতালের কিছু পলিসি আছে, আপনি এমন করলে আমরা পুলিশ ডাকবো। দীপক বলে, কিসের পলিসি? রোগীর জীবন বাঁচানোই ডক্টরের একমাত্র পলিসি, যদি ওই রোগীর কিছু হয়ে যায় তাহলে আপনার হাসপাতালের লাইসেন্স আমি ক্যান্সেল করে দিব। ডক্টর ওয়ার্ড বয়কে বলে জলদি ধানিয়াকে ওটি রুমে নিয়ে যায়। দীপক তারুর বাসায় এসে বলে, তোমাকে অনেকবার কল দিয়েছি কিন্তু ফোন বন্ধ, এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি, গুনার সাথে আমার কিছু কথা আছে। দীপক ভেতরে এসে গুনাকে বলে, লাইফলাইন ইন্স্যুরেন্স দুইভাবে কাজ করে, একটা হলো প্রফিট আর দ্বিতীয় হলো ওদের লাইসেন্স যেন ক্যান্সেল না হয় তার ভয়। আইডি এর চেয়ারম্যান যদি ওদের ওয়ার্নিং দিয়ে বলে আমার ক্লায়েন্টের সকল ফান্ড রিলিজ করতে, তাহলে একটা মা আর বাচ্চার জীবন বেঁচে যাবে। গুনা বলে, আমি চেয়ারম্যানকে ভালো করেই চিনি, তুমি আমাকে সব বিস্তারিত পাঠিয়ে দাও, আমি বলে দিব। দীপক সাহায্য করার জন্য ধন্যবাদ দিলে গুনা বলে, আমার স্ত্রীর সাথে কাজ করো, এটুকু তো করতেই পারি। দীপক বের হওয়ার সময় গুনাকে বলে, অফিসে তারুর উপর একটু বেশি প্রেশার পড়ে, তাই অনেক সময় বাসায় আসতে দেরি হয়ে যায়। গুনা বলে, উকিলদের জীবন আর আমার স্ত্রীর সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। পরের দিন অফিসে এক মিটিং চলার সময় দীপক তারুকে ডেকে পাশের রুমে আসে। আসলে ধানিয়ার অপারেশন সাকসেসফুল হওয়ায় ধন্যবাদ দেওয়ার জন্য তার স্বামী ভিডিও কল দিয়েছে। ধানিয়াও হাত জোর করে ধন্যবাদ জানায়। কল কাটার পরে তারু দীপকের এই সাকসেসে তাকে অভিনন্দন জানায়। দীপক বলে, সবকিছু গুনার জন্যই হয়েছে, সে চেয়ারম্যানকে বলেছিল বলেই কোম্পানি আনঅফিসিয়ালি সব ফান্ড দিয়ে দিয়েছে। এদিকে থিল্লাই স্নেহাকে তার অফিসে নিয়ে এসে জিজ্ঞেস করে, তোমার কাছে গুনার সব ডকুমেন্টস আছে তাই না? স্নেহা বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি এইসব সম্পর্কে কিছুই জানি না। থিল্লাই বলে, এটা ভেবো না যে আমি কিছু জানি না, আমি তোমার আর গুনার সম্পর্কে সব জানি। স্নেহা হতবাক হয়ে যায়। থিল্লাই বলে, আমি জানি তুমি ওর হয়ে আন্ডার কভার ডিল করো, তুমি যদি ওর বিপক্ষে কোর্টের ড্রাগ কিংপিং এর সাক্ষী না দাও তাহলে তোমাকেও এই কেসের সাথে ফাঁসিয়ে দিব। এখন তুমি সিদ্ধান্ত নাও, বাইরে থাকতে চাও নাকি জেলে? স্নেহা এবার বেশ ঘাবড়ে যায়। ম্যাগাজিন পড়তে থাকা গুনার ফোনে নোটিফিকেশন আসলে গুনা ফোন হাতে নিয়ে দেখে তারু এবং দীপক এক হোটেলের রিসিপশনে একসাথে দাঁড়িয়ে আছে। এটা দেখে গুনার মাথায় রক্ত উঠে যায়। তারু বাসায় ফিরতে গুনা তারুকে সেই ছবি দেখিয়ে রেগে জিজ্ঞেস করে, তুমি এসব করে আমার উপর বদলা নিচ্ছ তাই না? তারু বলে, তুমি কি আমাকে নিজের মতো ভাবছো? ওখানে আমরা প্রমাণ সংগ্রহ করতে গিয়েছিলাম। গুনা তার ভুল বুঝে সরি বলতেই তানু বলে, আমি যদি এমন কিছু করেও থাকি তবুও তোমার আমাকে কিছু বলার মতো মুখ নেই। লাবানিয়া সকালে অফিসে আসতে দেখে উমার রাতে অফিসেই ঘুমিয়েছে। উমার লাবানিয়াকে বলে, ফেমাস ব্লগার তার কেস আমাদেরকে দিতে রাজি হয়েছে, কে যেন তার নকল ভিডিও বানিয়ে তাকে হ্যারাস করছে। আসলে 6 মাস ধরে আমি তাকে কেসটা দেওয়ার জন্য অনুরোধ করছিলাম। উমারের কাজের প্রতি এত ডেডিকেশন দেখে লাবানিয়ার বেশ ভালো লাগে। আগামীকাল গুনার কেসের শুনানি। শেষ মুহূর্তে এসে তার উকিল ভারত বলে সে আর এই কেস লড়বে না,
গুনা রেগে বলে, তুই নিশ্চয়ই ওই থিল্লাই থেকে টাকা খেয়েছিস, তাই না? ভারত ভয়ে কল কেটে দেয়। গাড়িতে গুনাকে চিন্তায় দেখে তারও বলে, চিন্তা করো না, আমি সব সামলে নিব। তারও গুনাকে নিয়ে অফিসে ঢুকতেই স্নেহাকে দেখে গুনা কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। তাকে না দেখার ভান করেই চলে যায়। লাবণ্যা গুনা আর তারুকে বলে, আমাদের হাতে সময় যেহেতু কম, তাই আমরা একটা সাপোর্ট টিম বানিয়েছি। চিন্তার কিছু নেই, এই কেস এখন আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দীপক গুনাকে তার রুমে নিয়ে কেস আলোচনায় বসে। তারও নিচে আসলে লক্ষ্য করে স্নেহা তার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? স্নেহা বলে, আমি গুনা স্যারের বিপক্ষ উকিলের সাক্ষ্য, আবার আমাদের ফার্ম তার কেস নিয়েছে, তাই আমি এখানে থাকলে ঝামেলা হতে পারে, তাই ততদিন কাজ থেকে ছুটি নিচ্ছি। পরের দিন দীপক বিচারককে বলে, গুনার কেসের উকিল বদলে গেছে, তাই এই কেস স্টাডির জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। বিচারক বলে, আমি এইবারের মতো তোমাকে 1 সপ্তাহের সময় দিচ্ছি, তবে এমন বারবার হবে না। লাবণ্যা তারুকে ডেকে বলে, 6 মাস প্রায় হয়ে গেছে। প্রথমে তোমাকে আমার বিশেষ একটা ভালো লাগতো না, এখন মনে হয় তুমি বেশ পরিশ্রমী। তবে সত্যি বলতে গেলে তোমার থেকে উমার এই ফার্মের জন্য বেশি কাজের, কারণ তার তোমার মতো বিবাহিত জীবন আর কোনো পিছুটান নেই। তারও মন খারাপ করে বের হয়ে যায়। কেটে যায় 1 সপ্তাহ। আজ গুনার কেসে শুনানি। টিনা নামের যে মেয়েকে নিয়ে এত সমস্যা, তাকে কাঠগড়ায় আনলে টিনা বলে, আমার নাম টিনা, পরিবার চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তাই গুনা আমাকে ডাকলেই আমি টাকার জন্য যেতাম। কখনো যদি গুনার স্ত্রী তাকে কল দিত, তাহলে গুনা জানালা খুলে গাড়ির আওয়াজ শুনিয়ে বোঝাতো সে বাইরে আছে। তানু রেগে গুনার দিকে তাকালেই গুনা লজ্জায় মাথা নামিয়ে নেয়। টিনা বলে, গুনা আসলে ড্রাগ মাফিয়া মেদ মহারাজের লিগাল অ্যাডভাইজার, তাই মেদ মহারাজি আমাকে ঘুষ হিসাবে গুনার কাছে পাঠাতো। বিপক্ষের উকিল বলে, তার মানে এই লোকের সাথে ড্রাগ কিং মেদ মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দীপক অবজেকশন জানিয়ে টিনাকে জিজ্ঞেস করে, আপনার বয়ান অনুযায়ী গুনা জানতো যে তাকে সার্ভিস দেওয়ার জন্য মেদ মহারাজ আপনাকে বিল দিচ্ছে, তাহলে গুনা আবার আপনাকে তার ব্যাংক থেকে টাকা কেন দিল? টিনা এবার বেশ ঘাবড়ে যায়। দীপক বিচারককে ব্যাংক লেনদেনের রিপোর্ট দিয়ে বলে, এটা মিস উমা রানীর ব্যাংকের স্টেটমেন্ট। কি মিস টিনা, এটাই তো আপনার আসল নাম, তাই না? উমার উকিল নিজেও অবাক হয়ে যায়। দীপক বিচারককে বলে, গুনার ব্যাংক স্টেটমেন্টে যেদিন 20,000 টাকা উইথড্র করা হয়েছে, সেদিন বা তার পরের দিন উমা রানীর অ্যাকাউন্টে 20,000 টাকা ডিপোজিট হয়েছে। যে কোর্টে নিজের মিথ্যা নামের শপথ করতে পারে, তার থেকে আর কি বা আশা করা যায়? আসলে আমার ক্লায়েন্ট গুনা মিত মহারাজের পেমেন্টের বিষয়ে কিছু জানতোই না, সে শুধু উমা রানীর সার্ভিসের টাকা দিত, বাস। উমা তখনও রেগে বলে, আমি শুধু মিত মহারাজ থেকেই টাকা নিয়েছি, এসব মিথ্যা কথা। বিচারক বলে, আগামীকাল সকাল 10টায় কেসের হিয়ারিং। দীপক লক্ষ্য করে উমা রানী গুনার দিকে রেগে তাকাচ্ছে। গুনা কেন যেন চোরের মতো মাথা নামিয়ে নিচ্ছে। তার বেশ সন্দেহ হয়। জোসেফ আর গুনা আজ বেশ খুশি। তারও বেশ চিন্তিত হয়ে বলে, কাল মাধেশকে কোর্টের সাক্ষ্য হিসেবে আনা হবে। সে কি না কি বয়ান দিবে কে জানে, কারণ সে টিনার মতো না, সে জানে কোথায় কতটুকু বলতে হবে। গুনা বলে, চিন্তার কিছুই নেই, মাধেশ যে ট্রানজাকশন দেখাবে সেটা অনলাইনে যে কেউ বানাতে পারে। তবে পরের দিন দেখা যায় মাধেশের কোনো খোঁজই নেই। বিচারক রেগে আয়াপ্পানকে বলে মাধেশকে কল দিতে, কিন্তু মাধেশের নম্বরও বন্ধ। জোসেফ গুনার দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দেয়। আসলে জোসেফ গতকাল মাধেশকে ব্ল্যাকমেইল করে বলেছে যে সে যদি কাল কোর্টে যায়, তাহলে মাধেশ তার বসের বোনের সাথে কি কি কথা বলেছে তা ভাইরাল করে দিবে। ভয়ে মাধেশ কোর্টেই আসেনি। আয়াপ্পান লজ্জায় মাথা নত করে পরের হিয়ারিং এর জন্য ডেট চাইলে বিচারক বলে, এত ফালতু সময় আমার কাছে নেই যে আমি একটা কেস নিয়ে বসে থাকবো। আমি সর্বোচ্চ দুপুর পর্যন্ত অপেক্ষা করব। স্নেহাকে বাইরে দেখে গুনা তার দিকে কেমন ভাবে যেন তাকায়। এই দুজনের চাহনি সবসময় কেমন যেন রহস্যময়। কিছুক্ষণ আগে থিল্লাই স্নেহাকে বলে, তুমি গুনার সাথে কাজ করার সময় মানি লন্ডারিং এ কি কি কাজ করেছো সব বলবে। স্নেহা বলে, আমি যা জানি আর দেখেছি শুধু তাই বলবো, কোনো মিথ্যা বলতে পারবো না। স্নেহা কাঠগড়ায় এসে বলে, সে যখন গুনার সাথে কাজ করেছিল তখন কেবল 2 বার কালো টাকাকে সাদা টাকায় কনভার্ট করতে দেখেছে। আয়াপ্পান বলে, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে ওই টাকাগুলো ড্রাগ কিং মিত মহারাজ পাঠাতো? স্নেহা বলে, এসব কি বলছেন, মিত মহারাজের সাথে গুনার কোনো লিঙ্ক নেই। আয়াপ্পান অবাক হয়ে বলে, আমাদের সাক্ষ্যই দেখি পুরো গল্পের মোড় বদলে দিয়েছে। স্নেহা তার দিকে তাকালে তারও হেসে ধন্যবাদ জানায়। কেটে যায় কয়েকটা দিন। আজ এই কেসের ফাইনাল হিয়ারিং। বিচারক বলে, আমাদের কোর্টে এক সম্মানিত উকিলের উপরে খুব বাজে আরোপ আনা হয়েছিল, কিন্তু প্রসিকিউটরের কাছে কোনো সুস্পষ্ট দলিল নেই, তাই কোর্ট মিস্টার গুনাকে নির্দোষ ঘোষণা করছে। গুনা খুশিতে তারুকে শক্ত করে ধরে বলে, আর কোনোদিনও তোমাকে টেকেন ফর গ্রান্টেড মনে করবো না। তারু তার স্বামীকে ফিরে পেয়ে তার সব
সব অন্যায় মাফ করে হাসি মুখে আপন করে নেয়। গুনা দীপককেও অনেক ধন্যবাদ জানায়। রাতে তারু কাজ শেষ করে খুশি মনে অফিস থেকে বের হতেই যাবে, তখনই দীপক এসে বলে ফার্ম থেকে জানিয়েছে এই জবে উমারকে পার্মানেন্ট করা হবে। তারুকে এভাবে বিদায় দিতে দীপকের বেশ কষ্ট হচ্ছে। তারুর খুব খারাপ লাগলেও বলে সেদিন লাবণ্যার কথাই বুঝে গিয়েছিলাম জবটা উমার পাবে, কোনো সমস্যা নেই, সেই আসলে এই পোস্টের জন্য যোগ্য বলেই বের হয়ে যায়। তবে গাড়িতে এসে ঠিকই অনেক কান্না করে। পরের দিন অফিসে এসে স্নেহাকে বলে তুমি ওদের বিরুদ্ধে বয়ান না দিলে আমরা কখনোই জিততে পারতাম না। স্নেহাকে হাক করে বের হতেই যাবে, তখনই লাবণ্যা আর দীপক এসে বলে গুনার কেস সলভ করার পরে আমাদের ফার্মে অনেক পলিটিক্যাল কেস আসছে, তাই আমাদের এখন 2 জন জুনিয়র অ্যাসোসিয়েটিভের দরকার, তোমাকে আর কোথাও যেতে হবে না। তারও খুশিতে সবার সাথে হ্যান্ডশেক করে। তবে উমার এসবে একটুও খুশি না। রাতে থিল্লা এসে বলে ওই ফার্মে খামোখা সময় নষ্ট না করে আমার সাথে আসো, অনেক উপরে যাবে। তাহলে কি উমার এখন থিল্লাইয়ের দলে চলে যাবে? এতদিন পরে গুনার উপর থেকে সব অভিযোগ সরে গেছে, তাই বার কাউন্সিলের প্রেসিডেন্ট সহ অনেকেই তার সাথে দেখা করতে এসেছে। দীপক হঠাৎ তারুকে কল দিলে তারু তার রুমে চলে আসে। তারু বলে কিছুক্ষণ গুনার কেস জেতার খুশিতে প্রেস মিট হবে, গুনার উকিল হিসাবে তুমিও আসো। দীপক বলে গুনার হয়ে ওকালতি করা শেষ, মানে তার সাথে আমার সব সম্পর্ক শেষ, তাই আমি আর আসতে পারবো না। তবে আজ আমি কলেজে সেই তারুর সাথে কথা বলতে চাই। আসলে এতদিন ধরে তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি আজও তোমাকে অনেক ভালোবাসি তারু, তোমার জন্য আমার ভালোবাসা একটুও বদলায়নি। তারু বলে তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি বিবাহিত, আর আমি আমার এই জীবনে অনেক সুখে আছি। আমার স্বামী তার ভুল বুঝতে পেরেছে, আমার কাছে পার্মানেন্ট জব আছে, ফাইনালি সবকিছু আমার নিয়ন্ত্রণে, তাই তুমি এসব খেয়াল মন থেকে বের করে দাও বলেই কল কেটে দেয়। প্রেস মিটে জোসেফ বলে আজকাল প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় আসার পরে যার যাকে খুশি বদনাম করছি, মিথ্যা প্রমাণ সাজিয়ে কেস করছে, তবে শেষে সত্যি জয়ী হয়েছে। আমার বন্ধু গুনা ঠিকই জিতে গেছে, কারণ সে নির্দোষ। তারও আয়নার সামনে দাঁড়িয়ে এটাই ভাবছে সে মিডিয়ার সামনে কিভাবে যাবে। তখনই তার ফোনে একটা ভিডিও আসে যেখানে থিল্লাই হাতে সাপে ট্যাটু আঁকানো একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। তারও হঠাৎ মনে পড়ে এই মেয়েটাকেই সে স্নেহার সাথে কোর্টের বাইরে দেখেছিল, তাহলে এর সাথে স্নেহার কি সম্পর্ক? কারণ এই মেয়েটা টিনার মতোই একজন বাজে মেয়ে। তারুর মনে পড়ে যতবারই স্নেহার সাথে গুনার দেখা হয়েছে ততবারই স্নেহা আর গুনা একে অপরকে কেমন ভাবে যেন দেখতো, যেন তাদের মধ্যে সম্পর্কটা অন্য রকমের। স্নেহা বলেছিল সে যখন গুনার হয়ে কাজ করত তখন হঠাৎ একদিন কিছু না বলেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। তাহলে কি গুনার সাথে স্নেহার সম্পর্ক ছিল? এই জন্যই কি গুনার পক্ষে বয়ান দিল? এদিকে গুনাকে একজন জিজ্ঞেস করে শুনেছি আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিবে। গুনা জোসেফকে ইশারায় তারুকে ডাকতে বলে। দীপক তখন তারুকে কল দিচ্ছে দেখে তারু হতবাক হয়ে একবার ফোন দেখছে তো একবার তার স্বামীকে। তার স্বামী কি আসলেই বিশ্বাসের যোগ্য? সবাই অপেক্ষা করছে, অথচ তারু এভাবেই দাঁড়িয়ে আছে দেখে জোসেফ তার থেকে ফোনটা নিয়ে তাকে স্টেজে পাঠায়। একটু আগেও যেই তারু খুশিতে প্রাণোচ্ছল ছিল তার চোখে মুখে এখন হাজারো প্রশ্ন আর দ্বিধায় ভরা, ঠিক সেই প্রথম দিনের মতো যেদিন গুনাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আজও তারুর চেহারাটা একই রকমের। গুনা হাত বাড়াতেই তারু মিডিয়াকে দেখাতে হাত বাড়িয়ে গুনার হাত ধরে। তারুর মুখে লোক দেখানো একটা হাসি আর চোখে হাজারটা প্রশ্ন। জোসেফ দেখে দীপক তারুকে ভয়েস মেসেজ দিয়ে বলেছে আমি জানি তুমি গুনাকে তোমার সন্তানদের জন্য বেছে নিয়েছো, তবে মনে রেখো জীবনের যে কোনো পর্যায়ে তুমি আসো না কেন সবসময় আমাকে তোমার পাশে পাবে। আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। জোসেফ মেসেজটা ডিলিট করে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। শত হোক বন্ধুর সংসার তো বাঁচাতে হবে, তাই না? এভাবেই হাজারটা প্রশ্ন আর কনফিউশন রেখে শেষ হয় গুড ওয়াইফ সিজন 1। আশা করি সিজন 2তে জানা যাবে গুনা আসলেই ভালো হয়ে গেছে নাকি সব তার অভিনয়, স্নেহার সাথে তার আসল সম্পর্ক কি, আর তারও কি শেষমেশ দীপককে বেছে নেবে নাকি টেনে খুলে আনবে গুনার আসল মুখোশ। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।